আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আম কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা নিয়ে। যেটা চ্যাপ্টার 4 হ্যাঁ, চ্যাপ্টার 4 আম ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ওয়ার্ক পাওয়ার এনার্জি যেটাই বলো সমস্যা নেই। তো আজকে আমাদের ৩ টা চ্যাপ্টার শেষ। আমাদের এই চ্যাপ্টারটা বোঝার আগে যদিও এই চ্যাপ্টারে যে ম্যাথগুলা আছে, ম্যাথগুলা খুব সহজেই বোঝা যায়। আ অত বে অত বেশি কঠিন না আরকি। বাট এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে বা বেসিক বা থিওরি যেগুলো আছে এগুলো ভালোভাবে বুঝতে বা আম একটু আ গভীরভাবে বুঝতে আমাদের অবশ্যই গতি এবং বল চ্যাপ্টারটা বুঝতে হবে ভালোভাবে। এবং এই চ্যাপ্টারটা আমরা যদি আ মানে মোট কথা ওই ২ টা চ্যাপ্টার আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে চাই আরকি। নাইলে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো অত বেশি কঠিন না। আ ইজি আছে মোটামুটি। তো আমরা শুরু করি এই চ্যাপ্টারটা। আশা করি তো ওকে। তো আমরা এতদিন ধরে এই পুরাতন বইটা ফলো করতেছিলাম। বাট আমি একটা নোটিস করছি যে নতুন বই যেটা আছে, এই যে নতুন বইটা I am sorry হ্যাঁ, এই যে এটা পুরাতন বই। তো এই যে নতুন বই এখানে একটু খুব ভালো চিত্র-টিত্র দেওয়া ছিল এবং উদাহরণ একটু বেশি দেওয়া আছে। তো আমি আজকে থেকে এটাই ফলো করব। আ যদিও পুরাতন ২ টাই পড়ব বাট আমি কোন একটা স্ট্যান্ডার্ড ফলো করতে যাচ্ছি। এখানে মানে থিওরিটা ভালোভাবে লেখা আছে এই পুরাতন বইটাতে। থিওরিটাও খুব ভালোভাবে লেখা আছে এখানে এবং পাশে সেই অনুযায়ী চিত্রটা আছে। বাট এখানে একটু হয়তো একটু ভালোভাবে চিত্র বা এই জিনিসগুলো একটু ভালোভাবে দিছে। বুঝার কথা ২ টারই বাট আমি আজকে কোনটা করাবো? আমি ঠিক আগেরটাই করাবো। যদি এক্সট্রা কোন কিছু দেখি তাইলে অবশ্যই আমি পড়িয়ে দেব। অবশ্যই আমি পড়িয়ে দেব। ঠিক আছে? তাইলে আমি এই বইটা ফলো করতেছি। পুরাতন বই যেটা ২০০০ কত সালের আল্লাহ জানে। বাট এটা পুরাতন বই আরকি। নতুন বইটা ফলো করতেছি না। যদিও ২ টার কনটেন্ট কিন্তু একই। ঠিক আছে? ২ টার কনটেন্ট একই। কোনটা আম আ মানে আলাদা না। আচ্ছা তো আমরা সিমিলার ভাবে আজকেও শুরু করব কাজ, ক্ষমতা, শক্তি দিয়ে। কাজ, ক্ষমতা, শক্তি ৪র্থ অধ্যায়। কাজ, ক্ষমতা, শক্তি। আচ্ছা ঠিক আছে। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি আচ্ছা। তো আ আমাদের এই চ্যাপ্টারে মূলত ৩ টা জিনিস আমাদের জানতে হবে। কাজ, ক্ষমতা এবং শক্তি। এই ৩ টা জিনিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। এই ৩ টা জিনিস আসলে বুঝাইটা কি আসলে আমাদের? ওকে। তো আমাদের এখানে একটু রিডিংটা পড়ি। আমাদের যেহেতু এই চ্যানেলের বা এই ভিডিওগুলার মূল উদ্দেশ্যই হলো রিডিং পড়ে বুঝা। তো আমাদের এখানে দেওয়া আছে আমাদের প্রত্যাহিক জীবনে কোনো কিছু করাকে কাজ বলা হলেও আচ্ছা আমাদের প্রত্যাহিক জীবনে যেকোনো কিছু করাকে আমরা কাজ বলি। এইখান থেকে এটা আনো, এখান থেকে ওইটা করো, এটা করো সবগুলা কাজ। বাট পদার্থবিজ্ঞানের ভাষায় এই জিনিসটা কাজ না। এটাই আমাদের বলতে চাচ্ছে। আর এতে শুরুতে কাজ সেই ধারণাকে উপস্থাপন করব। মানে আমাদের এইখানে কাজ কি? এই জিনিসগুলা মানে মূলত কাজ কি ফার্স্ট এ আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে। পদার্থবিজ্ঞানের কাজ। তাও আবার পদার্থবিজ্ঞানের ভাষায়। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা জানবো। দেন আমাদের এরপরে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস আমাদের শক্তি সম্পর্কে একটু জানতে হবে। যদিও এখানে অত বেশি জানাবে না। আমাদের সামান্য একটু ধারণা দিবে শক্তির। এরপর আমাদের অভিজ্ঞতা শক্তি ছাড়া জগৎ অচল। আচ্ছা ওকে। বিভিন্ন আমরা শক্তি পাই কোথা থেকে? ওকে বিভিন্ন রূপে আমরা শক্তি পেতে পারি। ওকে নাইস গতিশীল বস্তুর গতিশক্তি। আচ্ছা এরপরে কোন একটা কিছুর গতিশীল যদি থাকে তার গতিশক্তি ভূপৃষ্ঠ থেকে খানিক অবস্থা উপরে হলে বিভব শক্তি। স্প্রিং এর গতিশক্তি, গরম বস্তু, তাপ আহিত বস্তুর তড়িৎ শক্তি। লট অফ শক্তি আমরা পড়বো এখানে মোট কথা। অ্যান্ড দেন রূপান্তরিত হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে। শক্তির ট্রান্সফার পড়বো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হইতে পারে এক রূপ থেকে অন্য রূপে। এটা সম্পর্কে একটু ধারণা নিবো। অ্যান্ড দেন যদিও মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় সুনির্দিষ্ট। মহাবিশ্বে একটা কনস্ট্যান্ট শক্তি আছে। মহাবিশ্ব যদি আমি চিন্তা করি এই জিনিসটাকে, মহাবিশ্বের একটা কনস্ট্যান্ট শক্তি আছে। তো এই শক্তির রূপান্তর হয় একখান থেকে একটা এটা একটু সম্পর্কে একটু জানবো। এই ধরনের আমাদের শক্তি রূপান্তর ঘটানোর বিভিন্ন সংরক্ষণশীল নীতি নিয়ে আলোচনা করব। এরপরে সংরক্ষণশীল নীতি দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যা জিনিসপত্র দেখব। এতটুকুই এই চ্যাপ্টারের মূল ঘিরে। আচ্ছা ওকে এগুলা মুছলাম একটু। দেন আমরা শুরু করি। তো আমরা এই অধ্যায়ে আগের অধ্যায়ের মতো এই অধ্যায়েও আমরা একটু দেখি এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো। এই অধ্যায়ের পরে আমরা আসলে
বুঝবোটা কি বা জানবোটা কি অধ্যায় পড়ে? এখানে আমরা ফার্স্টে দেখতেছি যে কাজ ও শক্তি সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে নাইস, দ্যাটস এ গুড। অ্যান্ড দেন আমরা কাজ, বল, সরণ, কাজ, বল, সরণের মধ্যে একটা সম্পর্ক দেখব। এরপর আমরা গতিশক্তি কি, বিভব শক্তি কি এইগুলা সম্পর্কে একটু ধারণা নিব বা এগুলা হিসাব করতে পারবো আমরা মোটামুটি। এরপর উৎস শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবো। আর্থসামাজিক শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা সম্পর্ক, শক্তির নিত্যতা একটু আমাদের পড়বো, ভালোভাবে বুঝবো। শক্তির রূপান্তর এবং ব্যবহার। এরপরে ব্যাখ্যা করে শক্তি কার্যকর নির্ভর ব্যবহার, বড় শক্তির সম্পর্ক, বড় আর শক্তির সম্পর্কে একটু পরের দিনের ক্ষমতা এবং কর্মদক্ষতা। আর এখানে কয়েকটা এই যে এগুলা থিওরি জিনিস, আর এটা একটু ম্যাথমেটিক্যাল বুঝার একটু বিষয় আছে, আর বাকিগুলা থিওরি। আমরা এই জিনিসগুলো জানবো। ভর আর শক্তির মধ্যে সম্পর্ক, ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো, কর্মদক্ষতা হিসাব করতে পারবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা শুরু করি তাইলে। একটু ছোট করবো এটাকে। আচ্ছা, তো আমরা এখন আসি যে কাজ। হোয়াট ইজ কাজ? আমরা এখন আসি কাজ বা ওয়ার্ক। কাজ আসলে কি? কাজ আসলে কি এটা আমরা জানবো পদার্থবিজ্ঞানের ভাষায়। তো আমরা পড়ি জিনিসটা আসলে কি বুঝায়? পড়ে আসলে বুঝি কিনা দেখি। আমি এক্সট্রা কিছু না বলি আগে। পড়ে আমরা জিনিসগুলা লিখব। তো দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকে কাজ বললেও বিজ্ঞানের ভাষায় কাজ বলেন আমরা জানছি এতক্ষণ ধরে। বিজ্ঞানে কাজ আসলে অর্থ বহন করে। একজন দারোয়ান সারাক্ষণ বসে একটা বাসা পাহারা দিলেন। তিনি বলবেন এটা কাজ করেছেন। কোনো স্রোতের আচ্ছা এগুলা জাস্ট র‍্যান্ডম কথাবার্তা বা জেনারেল কথাবার্তা, এগুলা তোমরা বুঝলেও বুঝবা। বাট তিনি বলবেন নৌকাটি ঠেলে বা স্রোতের দিকে যেত। আচ্ছা ওকে। দৈনন্দিন জীবনে এগুলোকে কাজ স্বীকৃতি দিলেও আচ্ছা এগুলা স্বীকৃতি না। বিজ্ঞানের ভাষায় এগুলা কাজ না। যে উপরের কাজগুলা বলতেছে আরকি, এগুলা কাজ না। বিজ্ঞানের ভাষায় কাজ কি? সো আ মানে বিজ্ঞানের ভাষায় যদি আমরা কাজকে ডিফাইন করতে চাই, তাইলে সেখানে আমাদের বলতেছে বল এবং সরণ এই ২ টা জিনিস আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে। ওকে দেখি এরপরে কি বলে? কোন বস্তুর উপর যদি কোন বল ক্রিয়া করে। আচ্ছা এখান থেকে বলের কাজের সংখ্যাটা শুরু হচ্ছে মেবি সো। তো কোন বস্তুর উপর আমরা কোন একটা বস্তু চিন্তা যদি করি, কোন একটা বস্তু, তাহলে এই বস্তুর উপর যদি কোন বল ক্রিয়া করে, তাহলে এই বস্তুর উপর কোন বল যদি ক্রিয়া করে, এম্বরের কোনো একটা বস্তু তার উপর যদি বল ক্রিয়া করে, ওকে। তাহলে বল ক্রিয়া করলে আমরা কিন্তু স্টিল আমাদের বল এবং গতি এই চ্যাপ্টারে পড়েই আসি। বিশেষ করে বল চ্যাপ্টারে পড়ে আসছি। এই যে এইটার উপর যদি বল প্রয়োগ হয়, তাহলে অবশ্যই এর F = ma অনুযায়ী নিউটনের ২য় সূত্র অনুযায়ী সে অবশ্যই একটা ত্বরণ লাভ করবে। বা ভরবেগের পরিবর্তন হবে কি, যেটাকে আমরা ত্বরণ ডিফাইন করছিলাম পরে। তো ত্বরণ হলে অবশ্যই তার বেগ হবে। তো আমরা জানি এই বস্তুটা সামনের দিকে এগোতে চেষ্টা করবে, তাই না? তো সামনের দিকে এগুলো কিসের পরিবর্তন হবে? অবশ্যই তার একটা ব্যাগের পরিবর্তন তো, এবং ব্যাগের পরিবর্তন হবে। মানে সামনের গিয়া হলে আমরা জানি ত্বরণের পরিবর্তন হলে ব্যাগের পরিবর্তন হলে। তাহলে ব্যাগের পরিবর্তন হওয়া মানেটা কি আসলে? সময়ের সাথে তার দূরত্বের পরিবর্তন হওয়া। তাহলে এই বস্তুটা সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হবে। এখানে একটা দূরত্ব সে মানে দূরত্বে সে একটা দূরত্ব সে কি বলবে? একটা দূরত্ব সে যাবে। এই বল প্রয়োগ হওয়ার ফলে সে একটা দূরত্ব অতিক্রম করবে। আমরা এটা বুঝি কিন্তু এতক্ষণের জ্ঞানে। তো আমাদের এটাই বলতেছে, কোন বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, দেন বস্তুটি কিছু সরণ ঘটায়, তাহলে অবশ্যই সে কিছু সরণ ঘটাবে। তাহলে কেবল কাজ হয়। এই যদি কোন এই জিনিসটা আসলে মানে এখানেই আসলে মানে আমরা যেই টার্মটা ডিফাইন করছি, এখানেই আসলে এই জায়গাটাই আসলে কাজ হয়ে গেছে। ঠিক আছে? এই জায়গাটাই আসলে কাজ হয়ে গেছে। ঠিক আছে? কেমনে কাজ হইছে? তাহলে এই যে আমরা যদি এখন কাজের সংজ্ঞাটা আরেকটু প্রপার ভাবে দিই, তাহলে কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, আমাদের জানা মতে সেই বস্তুটা অবশ্যই ব্যাক হয়ে তার একটা সরণ ঘটবে। ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি বল প্রয়োগ করলে আমাদের লেভেলের কি? বল প্রয়োগ করলে যদি বস্তুটার সরণ হয়, বল প্রয়োগ করার ফলে কোন বস্তু যদি সরণ হয়, তাহলে তাকেই কাজ বলে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝছি? এখান থেকে আমরা যদি লিখতে পারি, আমরা কি বলব? আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে কাজের অনেক উদাহরণ দেখতে পাই। এখানে যদি বলি গরু লাঙ্গল টানছে, ইত্যাদি ক্রীড়ানক। আচ্ছা, নিচের উদাহরণগুলো বিবেচনা করো। রতন ১ প্যাকেটে। তাহলে বুঝা গেছে আশা করি কাজটা কি। এরপর আমি যদি এটা দেখি, নিচের উদাহরণগুলো বিবেচনা করো। রতন ১ প্যাকেটে বই হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা। রতন ১ প্যাকেট বই হাতে দাঁড়িয়ে আছে। ওকে, একটা ঘটনা। আরেকটা ঘটনা, মিতা পদার্থবিজ্ঞান বই খানেক ঠেলে টেবিলের উপর গিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা, নীরু একটি ভারী ব্যাগকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। আরেকটা ঘটনা, ছোট্ট জিমি জুড়ে দেয়ালকে ঠেলছে। ৪ টা ঘটনা আমাদের ডিফাইন করতে বলছে। এই ৪ টা ঘটনার মধ্যে এখন আমরা দেখব এই সংজ্ঞা অনুযায়ী কোনটা কাজ। ঠিক আছে?
তো যেহেতু এখানে বল দ্বারা কোনো বস্তু গতিশীল হলেই কেবল কাজ হয়, তাহলে বল দ্বারা কোনো বস্তু গতিশীল হলে আমরা জানি গতিশীল হলেই তো অবশ্যই সরণটা জিনিসটা হবে, তাই না? তো বল দ্বারা কোনো বস্তু গতিশীল হতে হবে। বল দিয়ে কোনো আমরা জানি বল দিলে কোনো বস্তু গতিশীল নাও হতে পারে, তাই না? মানে যদি তার লব্ধি বল 0 হয়, তার নেট বল যদি 0 হয় তাহলে কোনো বস্তু গতিশীল নাও হতে পারে। তাহলে আমি এটাও ডিফাইন করব না। আমরা বলতেছি কোনো বস্তু বল প্রয়োগ করার ফলে যদি সরণ হয় বা গতিশীল হয় তাহলেই তার কাজ হবে। তো আমরা এখন দেখি যেহেতু কোনো বল দ্বারা গতিশীল হলে কাজ হয় তাহলে উল্লেখিত ক ঘটনায় ক্ষেত্রে খ ও গ ঘটনা এই দে রতন এক প্যাকেট বই হাতে দাঁড়িয়ে আছে। তো রতন এক প্যাকেট বই হাতে সে দাঁড়িয়ে আছে মানে তার কোনো সরণ বা দূরত্ব কোনো মানে সে এক প্যাকেট বই হাতে নিয়ে মানে বই হাতে নিয়ে দাঁড়ায় আছে জাস্ট এক প্যাকেট বই হাতে নিয়ে দাঁড়ায় আছে। তার কোনো সরণ মানে মানে মোট কথা তার কোনো সরণ হচ্ছে না। বই তাকে নিচের দিকে গিয়া করতেছে মানে বই ওজন পরিমাণ বল নিচের দিকে দিচ্ছে। আর সেই পরিমাণ বল নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী রিফ্লেক্স এই বলটা যেহেতু দিচ্ছে বল যেহেতু জোড়ায় জোড়ায় কাজ করে তাহলে বল অবশ্যই তাকে একটা রিফ্লেকশন বস কাজ করবে অবশ্যই উপরের দিকে। তাহলে এইটা ছাড়া তার দূরত্ব মানে এখানে কোনো দূরত্বের পরিবর্তন হচ্ছে না সে দাঁড়িয়ে আছে জাস্ট স্টিল। তাহলে এখানে কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয় ঘটনায় মিতা পদার্থকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে মানে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা জানি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে অবশ্যই তার দূরত্বের পরিবর্তন হচ্ছে। আর এই প্রান্ত থেকে এই প্রান্তে তো এমনি যাবে না, অবশ্যই কোনো না কোনো বল প্রয়োগ হয়েছে সেটা মৃদু দিচ্ছে। তাহলে এখানে অবশ্যই কাজ হয়েছে। ঠিক আছে? আরেকটা ঘটনা আমাদের বলতেছে নীরু ভারী ব্যাগ নিয়ে সিঁড়িতে উপর দিয়ে উঠছে। ভারী ব্যাগের নিয়ে সিঁড়িতে উপরে উঠতেছে মানে ভারী ব্যাগ অবশ্যই একটা সরণ ওঠার সময় উপরে ওঠার সময় একটা সরণ অবশ্যই কি বলে একটা দূরত্ব বা সরণ একটা পাড়ি দিছে সে। তাহলে অবশ্যই সেখানেও কাজ হচ্ছে। আর ছোট্ট জিমি বা রিমি যেটাই আছে ওই জোরে দেওয়ালকে ঠেলছে। তাহলে অবশ্যই আমরা জানি দেওয়ালকে ঠেলতেছে। ঠেলতেছে মানে বল দিতেছে। আমরা জানি বল দিচ্ছে। বাট দেওয়ালের কি কোনো সরণ হচ্ছে? তাহলে দেওয়ালের সরণ হচ্ছে না মিনস এখানেও কোনো কাজ হচ্ছে না। আশা করি আমরা কাজ কি এই জিনিসটা আশা করি বুঝছি। এন্ড দেন আমরা এই জিনিসগুলা একটু যাই। এরপর আমরা তবে একখানা আচ্ছা, এগুলোও একটু থিওরিটিক্যাল বা এক্সপ্লেনেশন এর পড়া এগুলা আশা করি বোঝা যাবে। তো আমরা কাজকে যেহেতু ডিফাইন করছি কাজের এখন ম্যাথমেটিক্যাল রূপটা দিই আমরা। কাজ ইজ ইকুয়ালস টু যদি বল দিলে আমরা সরণ হয়, এটাই এই জিনিসটাই আসলে কাজ। মানে কাজের ম্যাথমেটিক্যাল রূপ হলো এই জিনিসটা। মানে আমরা বল দেওয়ার ফলে কোনো বস্তুর যদি সরণ হয়, মানে অ্যাম্বরের কোনো বস্তুর যদি বল প্রয়োগ করি আমি সেই অ্যাম্বরের বস্তুটা যদি সরণ হয় তাহলেই সেই অ্যাম্বরের বস্তুটা আমরা বলতে পারি সেখানে একটা কাজ হয়েছে। মানে সেইখানে একটা কাজ হয়েছে। আচ্ছা তো এটাই এখানে বলতেছে কাজ ইকুয়ালস টু বল ইনটু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। ও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা বলি। বল যেদিকে ক্রিয়া করবে বলের দিকে সরণ হইতে হবে। এই যে বলের দিকে অতিক্রান্ত দূরত্ব মানে বল আমরা এদিকে দিছি বলের দিকে। এদিকে দিছি তাহলে বলের দিকে কতটুকু সরণ হইছে। ঠিক আছে? বলের দিকে কতটুকু সরণ এই জিনিসটাই আসলে কাজ। মানে অতিক্রান্ত দূরত্ব বলের দিকে হইতে হবে। মানে আমি এটা কি বলতে পারি কোনো আ আ আ কোন এটার জন্য একটু উদাহরণ দিয়ে দিই। যদিও এটা এখানকার পড়া না, বাট একটু বলে দিই তাও। কোন একটা বস্তু মানে আমি ধরলাম কোন একটা এখানে কি একটা ইয়ে আছে। এটা একটা বক্স আরকি। ওই যে কি বলে ট্রলি আছে না ট্রলি? হ্যাঁ, ট্রলি যদি আমি এখানে হাত দিয়ে ধরি এদিক থেকে টানি, F বল দিয়ে যদি এদিকে টানি, ট্রলি যাবে কোন দিকে? ট্রলি যাবে কিন্তু এদিকে। ঠিক আছে? ট্রলি যাবে এদিকে। তাহলে বল আমি দিচ্ছি এদিকে কিন্তু বল আমি দিচ্ছি এদিকে। বাট ট্রলি যাচ্ছে এদিকে, তাই না? তাহলে এই ট্রলিটা কিছুক্ষণ পরে এই জায়গায় থাকবে আমরা জানি। এই জায়গায় থাকবে। ঠিক আছে? বল এদিকে। তাহলে দূরত্ব এইটুক দূরত্ব সে পার করছে। ঠিক আছে? বাট আমি বল দিচ্ছি কিন্তু এদিকে। তাহলে বলের দিকে কি সরণ হচ্ছে? এই যে বলের দিকে মানে ট্রলি কি এদিকে চলে যাচ্ছে? এদিকে? না, ট্রলি যাচ্ছে কিন্তু এদিকে। ট্রলি যাচ্ছে কিন্তু এদিকে। বাট আমি বল দিতেছি এদিকে। তাহলে এখানেই আমাদের আসবে বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। এই কথাটা কেন আসলো? মানে আমি এই কথাটার একটু এক্সপ্লেনেশন দিতে চাই আরকি। তো বলের দিকে, বল আমি যেদিকে দিব বলের দিকে অতিক্রান্ত দূরত্বটা আমরা নিব। তাহলে বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। এদিকে তো আর কোনো অতিক্রান্ত দূরত্ব নাই। এখানেই আসবে একটা ভেক্টরের জ্ঞাগোনা ভেক্টর যখন ইন্টারে পড়বা তখনই মানে এই জিনিসগুলো আবার একটু পড়বা যখন ভেক্টর দিয়ে এই জিনিসগুলোকে এক্সপ্লেনেশন করবা আরকি। তখন সো আমরা যেহেতু আমরা জানি এই f একটা ভেক্টর রাশি, তাহলে আমরা f কে ২ ভাগে ভাগ করতে পারি ভেক্টর উপাংশে ২ ভাগে ভাগ করতে পারি। একটা x অক্ষাংশে আর একটা y অক্ষাংশে এই জিনিসটাকে মানে f অক্ষাংশে। তো x এর দিকে এই যে আছে এই যে f আছে এটা f cos থিটা আর y এর দিকে f sin থিটা আকারে আমরা ভাঙতে পারি। যেহেতু এই জিনিসটা ভেক্টর রাশি সেহেতু আমরা এই আকারে ভাঙতে পারতেছি। ঠিক আছে? এটা কেমনে ভাঙে এটা ভেক্টর পড়লে আশা করি বুঝবা। এই যে ইন্টারে। তো এই জিনিসটাকে আমরা f cos থিটা আকারে ভাঙছি। মানে মোট কথা এখানে যদি আমি ১০ নিউটন বল দিই, ধরে নিলাম আমরা এখানে ১০ নিউটন বল দিই। তাহলে ১০ নিউটন বল কিন্তু আমরা সরাসরি মানে ১০ নিউটন বল কিন্তু আমি এদিকে দিচ্ছি। ঠিক আছে?
তাহলে এদিকে কতটুক বল পড়তেছে? এদিকে হইতে পারে এখানে ৭ নিউটন বল পড়তেছে অথবা ২ নিউটন বল পড়তেছে। আমি ধরলাম এখানে ২ নিউটন বল পড়তেছে আর এই উপরের দিকে বল পড়তেছে ৮ নিউটন। যেহেতু আমি ১০ নিউটন বল দিছি উপাংশে ভাগ করার ফলে ৮ নিউটন, ২ নিউটন। তাহলে ২ নিউটন বল কাজ করতেছে কিন্তু এবার এদিকে। তাহলে বল এদিকে ২ নিউটন কাজ করতেছে। এই ২ নিউটনের কারণে সরণ এদিকে হচ্ছে। তাহলে আমরা এই যে এখানে কাজের সংজ্ঞাটা মানে এখানে আমরা এখন লিখব, আমরা এখানেই যদি কাজের সূত্রটা লিখি, কাজের সূত্রটা হবে F S cos θ। এটাই হলো বলের আসল সূত্র। মানে এফ এবং থিটা মানে বোঝাচ্ছে বল এবং সরণের কোণ। ঠিক আছে? বুঝা গেছে? আশা করি বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা হলো থিটা। বুঝা গেছে? তো আমরা এফ cos থিটা লিখি বা এফ cos থিটা এখানে বোঝানোর জন্য লিখছি। যদি এগুলো বোঝানোর দরকার নেই আপাতত। বাট আমি বোঝাতে চাচ্ছি এই যে এফ যেটা করতেছি আমরা, এফ যেটা এখানে বোঝানো মানে বল যেটা এখানে কাজ করতেছে, বল এটা কাজ করতেছে এদিকে। বাট সরণ তো এদিকে হচ্ছে না। মানে সরণ কি এদিকে যাচ্ছে? মানে এই ব্যাগটা কি উপরে উড়ে যাচ্ছে তোমার এদিকে? বাট উড়ে যাচ্ছে না। এটা যাচ্ছে এইদিকে। তাহলে এদিকে আমার কতটুক বল কাজ করতেছে আমরা সেটা দেখব। তাহলে বল যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশি আমরা ভাঙতে পারবো। তাহলে ভাঙিয়ে আমি ২ টুকরো করছি এই বলটাকে। ঠিক আছে? ২ টুকরো। এদিকে উপরের দিকে কতটুক কাজ করতেছে সেটা দেখলাম। এই নিচের দিকে এই অনুভূমিকভাবে কতটুক কাজ করতেছে সেটা দেখলাম। তাহলে আমি ধরে নিলাম একটা ১০ নিউটন বল ধরে নিলাম, উপরের দিকে ৮ নিউটন কাজ করতেছে আর নিচের দিকে ২ নিউটন কাজ করতেছে। ধরে নিলাম এটা মানে আমাদের জ্ঞা অনুযায়ী। তো ২ নিউটন বল কাজ করতেছে। তো F cos θ এদিকে মানে উপরের দিকে ব্যাগ তো আর উপরের দিকে যাচ্ছে না, তাই না? তাহলে ব্যাগ যেহেতু উপরের দিকে যাচ্ছে না, তাইলে আমাদের এই বিষয় নিয়ে ভাবার দরকার নাই। মানে এখানে আর কোনো কাজ হবে না। মানে এখানে কাজ 0 যেহেতু ব্যাগ উপরের দিকে যাচ্ছে না। আমরা জানি বল থাকলেই হবে না, শুধু বলের দিকে সরণ হইতে হবে। তাহলেই কাজ হবে এখানে। তাহলে এখানে ব্যাগ যেহেতু উপরের দিকে চলে যাচ্ছে না, তাইলে আমরা এদিকে কাজ হবে না। তাইলে এদিকের কাজ হিসাব করারও দরকার নেই আমাদের। যেহেতু মানে বল এদিকে যে ২ নিউটন কাজ করতেছে সেই দিকেই কিন্তু ত্বরণটা হচ্ছে বা সেই দিকেই সরি দূরত্ব বা দূরত্বের পরিবর্তনটা হচ্ছে সেই দিকেই আমরা কাজটা বের করব এবং আমরা জানি সেদিকেই কাজ হবে। বুঝা গেছে? আর আমরা এখানে বলতে পারি যে এখানে মানে F যেটা আছে এদিকে কিন্তু উপরের দিকে কোনো নেট বল কাজ করতেছে না। কেন? কারণ ৮ নিউটন বল উপরের দিকে কাজ করলে আমরা জানি নিচের দিকে একটা কাজ করতেছে। এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে এবং উপরে এবং নিচেরটা কাটাকাটি যাবে। এখন নেট বল হয়ে যাবে উপরে নিচে 0। ঠিক আছে? আমরা এটা জানি। তাইলে উপরের দিকে কোনো বলে কাজ করতেছে, নিচের দিকে বল কাজ করতেছে এবং সেই হিসেবে আমরা কাজের মানে সূত্রটা এভাবেই পাবো এবং কাজের রিয়েল সূত্রটা হলো এই জিনিসটা। আমরা যে বস্তুটাকে বল প্রয়োগ করব এবং বস্তুটা সরণ হবে। তাহলে সরণ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণকে আমরা বল বলব। ঠিক আছে? বল এবং সরণ তার মধ্যবর্তী যে কোণ এই মধ্যবর্তী মানে বল এবং সরণ তার মধ্যবর্তী কোণের এই গুণফল আরকি। গুণফলকে আমরা কি বলবো? কাজ বলব। আচ্ছা অনেক কথা বলে ফেলছি। তাহলে আমরা বুঝছি আমাদের এই cos θ টা আবার দরকার নাই। আপাতত আমাদের এই ক্লাস 9-10 এ আমাদের cos θ টা cos θ র মান অলওয়েজ 1 হয়। কেন 1 হয়? cos θ র মান কেন 1 হয় সবসময়? কারণ আমাদের এখানে সবসময় মানে বল এদিকে কাজ করবে এবং তার দিকে সরণও এদিকে হবে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। বল এবং সরণ তার দিকে। বলও এদিকে, সরণও এদিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান হলো 1। তাহলে এখানে 1 আমরা বসায় দিলে আমরা সবসময় এই ক্লাস 9-10 লেভেলে আমরা সূত্র পাবো W=Fs। ঠিক আছে? আচ্ছা আশা করি বোঝা গেছে। তো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। সো আমরা এবার আসি এগুলার আরেকটু ব্যাখ্যা। তো আমরা W=Fs পড়লাম। ঠিক আছে? Fs। তো আমরা এখন কাজের মাত্রা। আচ্ছা। তো W=Fs পড়লাম ওকে। কাজের কোনো দিক কাজের কোনো দিক নেই আমাদের বলতেছে। তাহলে এখানে F একটা ভেক্টর রাশি, S ও একটা ভেক্টর রাশি। ধরতে পারি আমরা যেহেতু সরণ যদি ধরি এটাকে ২ টা ভেক্টর রাশি। তো এখানে ২ টা ভেক্টর রাশির ২ টা ভেক্টর রাশির ডট গুণফল। এগুলা আবারও এখানে এই ডট গুণফল হওয়ার ফলে মানে এই যে W এটার কোনো ভেক্টর এটা বলে দিই একটু। মানে এটা ডট গুণফল হওয়ার ফলে ২ টা ভেক্টর রাশি বাট যেই কাজটা বের হচ্ছে কাজটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে আমরা কিন্তু পড়ছিলাম স্কেলার রাশির কোনো দিক থাকে না, শুধু মান থাকে। দিক থাকে না, শুধু মান থাকে। ঠিক আছে? আর এই ২ টা কিন্তু ভেক্টর রাশি যে বল এবং এই ২ টাই কিন্তু ভেক্টর রাশি যার মানও আছে এবং দিকও আছে। বুঝা গেছে? আশা করি আমরা এগুলা বুঝছি। এটা বুঝতে এত হচ্ছে কেন বুঝলাম। আচ্ছা। তো আচ্ছা। সো আশা করি বোঝা গেছে। তো এখন যদি আমরা একটু করে আমরা একটু উপরে যাই। তো এবার আমরা কাজের মাত্রা, আচ্ছা কাজের মাত্রা।
কাজের মাত্রা আচ্ছা কাজের একক থেকেও এগুলো একটু বের করে নিই। সো আমরা জানি W ইকুয়াল টু Fs, ঠিক আছে? এবার F ইকুয়ালস টু তো আমরা জানি বল প্রয়োগ হলে আমরা কি হবে জানি না? বল প্রয়োগ হলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হলে কি হবে? দূরত্বের পরিবর্তন হবে বা বল প্রয়োগ হলে তার ত্বরণ হবে, ত্বরণ হলে বেগ হবে, বেগ হলে দূরত্বের পরিবর্তন হবে সেটাই এখানে দেখাইছে, তাই না? তো বল প্রয়োগ হলে আমরা নিউটনের ২য় সূত্র অনুযায়ী মানে ভরবেগের পরিবর্তন হবে, তাই না? এই জিনিসটার ভরবেগের পরিবর্তন হবে। তাহলে আমরা জানি ভরবেগের পরিবর্তন থেকে তো F ইকুয়ালস টু ma আনছিলাম গতবারে। নিউটনের ২য় সূত্র থেকে F ইকুয়ালস টু ma আনছিলাম। তো আমি F এর জায়গায় কি ma বসাতে পারবো না? অবশ্যই বসাতে পারবো। এরপরে S যেটা আছে S লিখলাম আমি। তো W ইকুয়াল টু আমরা এই সূত্রটাও লিখতে পারি যেখানে বর, ত্বরণ, সরণ এই জিনিসটা আছে। এখন আমি যদি এই W এর একক বের করতে চাই, W এর একক বের করতে চাই, W এর একক একটা একক আছে জুল, আমরা পড়তেছি এগুলা পরে। আরেকটা আছে ক্যালোরি। এরপর আরেকটা আমরা এখান থেকে বের করব। মিটার সরি ভরের একক কি? আমরা জানি ভরের একক কেজি। জানি। এরপরে ত্বরণ। ত্বরণের একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। এরপরে সরণের একক কি ছিল? এস ছিল। এস ছিল, তাই না? এরপরে আমি যদি এখানে ক্যালকুলেশন করি কি হবে এই জিনিসটা? কেজি মিটার পার সেকেন্ড হবে, তাই না? তাহলে কেজি মিটার পার সেকেন্ড এই জিনিসটাও একটা বলের একক। জুল, ক্যালোরি, কেজি মিটার পার সেকেন্ড এই তিনটাই হলো বলের একক। আরো আছে বলের একক, এগুলো পড়বো হর্স পাওয়ার হাবিজাবি এগুলা। আমরা যখন কাজের মানে আরো পড়বো নিচে তখন আমরা বুঝবো আশা করি। এই ভুল লিখছি নাকি আমি? ত্বরণ বল মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ভুল লেখার কথা না যদিও। মিটার পার এস ও আই এম সরি ভুল লিখছি। তো এখানে এই যে এস এর জ্ঞা কি ছিল? মিটার ছিল না মিটার? মিটার ছিল, হ্যাঁ। মিটার ছিল। সরি। এই জিনিসটা মিটার ছিল। হ্যাঁ, এটাই তো বুঝতে পারতেছে না। সরণ কি ছিল? সরণ কি ছিল? আমি এটা এস দিচ্ছি যে এস তো টাইমের একক ছিল, তাই না? সরণের একক ছিল। সরণ যেহেতু ডিসট্যান্স, তার একক কি? লেংথ বা ডিসট্যান্স। লেংথ বা ডিসট্যান্স না? ডিসট্যান্সের একক কি থাকে? মিটার, কিলোমিটার এটা না মিটার। তাহলে সরণের একক হবে মিটার স্কয়ার, সেকেন্ড স্কয়ার। এই যে মিটার গুণ করলে মিটার স্কয়ার আর সেকেন্ড পার ইনভার্স। ঠিক আছে? তাহলে আরেকটু সুন্দরভাবে বলে দিই, এটা ভুল লিখছি। এটা কেজি পার মিটার, এটা ছিল ওই যে ভরবেগের একক, আমি ভুলে লিখে দিয়েছি। তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এই জিনিসটা হলো কি বলবো? কাজের একক। ঠিক আছে? এখন আমরা যদি কাজের একক মাত্রা লিখতে চাই তাহলে অবশ্যই আমরা মাত্রা অবশ্যই লিখতে পারি এখান থেকে। সিম্পল অ্যাজ দ্যাট। তো মিটার সরি এটা কি ম্যাস বা ভর? এই জিনিসটা ম্যাস না? F equals to ma মানে কি? এটা m কি ভর না? ভর। ভরের একক ভরের কি? ভর আসলে ম্যাস। এই যে ম্যাস। তো আমরা ম্যাসের m আর ম্যাসের আমরা জানি কি একক যখন লিখতে চাই, আচ্ছা এটা একক লিখে দিই এখানে। একক এখানে একক। ঠিক আছে? ভরের একক আমরা কেজি লিখতাম। আচ্ছা এরপরে ত্বরণের একক ছিল কি? ত্বরণের একক আমরা বের করছিলাম তখন দেখছিলাম লিটার বা লেংথ, টাইম তার ২ ইনভার্স। তো আমরা লিখি এখন লেংথ, টাইম তার ইনভার্স। ঠিক আছে? এরপরে সরণ যেহেতু ডিসট্যান্স মানে লেংথ, তাহলে সরণের একক লেংথ হবে, তাই না? লেংথ। এখন আমরা এটাকে আবার করতে পারি ml স্কয়ার t ইনভার্স 2। ঠিক আছে? এখন এটা আর এটা কিন্তু মিল থাকবে, সবসময় মিল থাকবে এগুলার পাওয়ার কেজি। কেজি মানে এখানে বোঝাচ্ছে ম্যাস, তাহলে ম্যাস আর লেংথ বা মিটার, লেংথের একক মিটার স্কয়ার, লেংথও স্কয়ার থাকবে। t ইনভার্স 2 মানে টাইম ইনভার্স 2 আর তাহলে টাইমের একক সেকেন্ড ইনভার্স 2 দুটাই কিন্তু মিল আছে মাত্রা এবং ইয়া। তাহলে অবশ্যই এই জিনিসটা সঠিক। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে এই জিনিসটা কেমনে বের করে। মানে লেংথ আর এগুলো নিয়ে প্যারা খাওয়ার কখনো দরকার নাই। আর মুখস্থ করারও এই জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। মানে এগুলো আশা করি বের করা যাবে যদি এই জিনিসগুলো মনে থাকে বা এই জিনিসগুলো মনে থাকে। তো আশা করি বোঝা গেছে। এরপরে কাজের একক, আচ্ছা কাজের একক। আশা করি কাজের একক এই জিনিসটা আবার কাজের একক জুল, ক্যালোরি এগুলোও আছে। বাট আমরা আরেকটু নিচে যাই যে আরেকটু বোঝার চেষ্টা করি। ও আচ্ছা কাজের আরেকটা একক আছে। এই জিনিসটা আমরা এখান থেকে আনছি। আরেকটা জিনিস আমরা এখান থেকে আনতে পারবো এফ। এফ মানে আমরা কি জানি? নিউটন জানি কিন্তু। এফ ইকুয়ালস টু ma দিয়ে এই জিনিসটা থেকে একটা আনছিলাম আমরা কেজি মিটার এই জিনিসটা। আবার কাজের একক মেইন যে সূত্র আছে এই জিনিসটা থেকে একটা আনতে পারবো আমরা। নিউটন মিটার। এই যে এস এর একক মিটার না আর এফ এর একক নিউটন। তাহলে কাজের একক নিউটন মিটারও হইতে পারে, কাজের একক এই জিনিসটা হইতে পারে, কাজের একক জুল, কাজের একক ক্যালোরি। এই সবগুলা কিন্তু কাজের একক। ঠিক আছে? আচ্ছা আশা করি বোঝা গেছে। এরপরে আমরা আছি কাজের একক বা আরেকটু কাজের একক নিয়ে আরেকটু জানি। তো বলের একক দূরত্বে একক গুণ দিলে কাজের একক পাওয়া যাচ্ছে। দেখছি এটা অনেক একক বের করছি। যেহেতু বলের একক নিউটন, আচ্ছা এই জিনিসটা এখনই বলছি। নিউটন মিটার ১ জুল। আচ্ছা তো এই যে নিউটন জুল মানে নিউটন মিটার। এই নিউটন মিটার এই নিউটন মিটার এই জিনিসটাকে আসলে মানে ১ নিউটন মিটার যত মানে ১ নিউটন আমি যদি এই জিনিসটা একটু বলি, ১ নিউটন মিটার মানে ১ জুলের সমান। এই জিনিসটা এখানে বলতেছে আমরা। আমরা দেখি যদি এখানে একটু পাশে করে দেখি যে এটা কি বলতেছে। তো আমি যদি কোনো একটা ভর নেই, ভরের উপরে এটা এপ্লাই করব বল, তাই না? তো ১ নিউটন বল যদি আমি প্রয়োগ করি এখানে এই কথা মতো ১ নিউটন বল যদি আমি এই বস্তুটাকে প্রয়োগ করি, এই বস্তুটা যদি ১ মিটার দূরত্ব অতিক্রম করে
1 মিটার 1 নিউটন বল আমি যদি কোনো একটা বস্তুকে প্রয়োগ করি, সেই বস্তুটা যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে এস আর কি, তাহলে এখানে যে কাজটা হবে সেটাই আসলে 1 জুল পরিমাণ কাজ। এখানে আমরা বলতে পারবো এখানে 1 জুল পরিমাণ কাজ হইছে। ঠিক আছে? আমরা একটা সিনারিও কল্পনা করে নিছি আরকি। ১ জুল আসলে কত? মানে ১ জুল কাজ আসলে কত আমরা বলতে পারবো। তুমি একটা চিন্তা করো, তুমি একটা ১ নিউটন বল, মানে ১ নিউটন বল চিন্তা করো। কোন একটা ১ নিউটন বলও তুমি পরিমাপ করো ১ নিউটন বল কত হইতে পারে? আমরা বলের সংখ্যা যখন দিছি তখন পরিমাপ করো F = ma। মানে ১ নিউটন বল কতটুক? ১ কেজি ভরের কোন একটা বস্তু নাও তুমি। ১ কেজি ভরের কোন একটা বস্তুকে ১ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করো। ১ মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে গতিশীল করো। তো ১ মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে কেমনে গতিশীল করব? মানে কোন একটা বস্তুকে পার সেকেন্ডে ১ মিটার মানে ১ সেকেন্ডে এই জিনিসটাকে ভাঙলে আমরা বুঝতে পারবো যে প্রতি সেকেন্ডে ১ মিটার পার সেকেন্ড। মানে ১ সেকেন্ডে এত মিটার ১ মিটার করে ওই সরি ভুল ১ সেকেন্ডে মোট কথা ১ সেকেন্ডে এখানে বুঝাতে যাচ্ছি আমি ১ সেকেন্ডে ১ মিটার করে বাড়বে এই জিনিসটা। তাই না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা ১ মিটারে আ হ্যাঁ, তাহলে ত্বরণ মানে বোঝাচ্ছে আমরা কোনো একটা ১ সেকেন্ডে এত মিটার, এই যে এত মিটার ব্যাক করে বাড়বে। মানে ১ মিটার করে ব্যাক বাড়বে, তাই না? ১ মিটার করে বাড়বে। আরো যদি ভাঙতে চাই আমি জিনিসটাকে, মানে ১ সেকেন্ডে কোনো একটা জিনিস ১ মিটার করে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মানে ১ মিনিট আমি বুঝাতে পারছি কিনা জানি না। বাট কোনো একটা ত্বরণ, এই ত্বরণ এত মানে বোঝাচ্ছে ১ সেকেন্ডে ১ মিটার করে বাড়বে। ১ সেকেন্ডে ১ মিটার যাবে, ২ সেকেন্ড ২ মিটার, ৩ মিটার এরকম। ঠিক আছে? কোনো একটা ব্যাকে এভাবে বাড়বে ১, ২, ৩, ৪ এভাবে। ঠিক আছে? এভাবেই যদি কোনো একটা জিনিস বাড়ে ১ কেজি কোনো একটা বস্তুকে যদি আমি এভাবেই নিতে পারি। ঠিক আছে? ১ সেকেন্ডে ১ মিটার, ২য় সেকেন্ডে ২ মিটার চলে গেছে, ৩য় সেকেন্ডে আবার ৩ মিটার চলে গেছে। এরকম তাহলে এই ১ কেজি বস্তুকে যদি আমি করতে পারি, তাইলে সেখানেই ১ নিউটন বল প্রয়োগ হচ্ছে, তাই না? তাহলে আমরা ১ নিউটন বলের সংজ্ঞাটা পেয়ে গেলাম। ১ নিউটন বল সংজ্ঞাটা পেয়ে গেলে সেই ১ নিউটন বলকে যদি আমরা ১ মিটার নিই, ১ মিটার নিই, ঠিক আছে? ১ মিটার নিতে পারি। তাহলে এখানেই ১ জুল পরিমাণ কাজ হইছে। ঠিক আছে? ১ জুলের সংজ্ঞাটা মানে বুঝো তুমি এখানে কি ঘটনাটা ঘটছে। ঠিক আছে? এই ঘটনাটাও নিয়ে নাও। ১ নিউটন বল কতটুক হইতে পারে? ১ নিউটন বল কতটুক হইতে পারে তুমি সেটা এখান থেকে কল্পনা করে নাও। এই জিনিসটা এই সূত্রটা থেকে কল্পনা করে নেবে এভাবে এবং কল্পনা করে তুমি ১ মিটার এই ১ নিউটন বলকে কল্পনা করে সেটা ১ মিটার যেতে ১ মিটার তুমি চিন্তা করো ১ মিটার কত দূর? তোমার হাত ২ হাতটা একটু প্রসারণ করলে যতটুক হইতে পারে ১ মিটার সিমিলার ততটুকুই আরকি। তো ১ নিউটন বল প্রয়োগ করলে এতটুক নিতে, এখানে নিতে যত পরিমাণ তোমার মানে মানে কি বলবো শক্তি বা করব এখানেই মানে মোট কথা ১ জুল পরিমাণ কাজ হইছে। এবং ১ জুল পরিমাণ কাজকে এতটুক পরিমাণ বুঝায় আরকি। ১ জুল পরিমাণ কাজ হইছে এতটুক বুঝায়। আচ্ছা আর না বলি এগুলা নিয়ে। তো ওকে। আচ্ছা এরপরে কাজের ধরন দিতেছে। যদি কোন বল প্রয়োগের ফলে বস্তুর দিকে সরে যায়, বস্তু বলের দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলে কাজ আচ্ছা সেই বলের দ্বারা কাজ বলা। আচ্ছা বলের দ্বারা কাজ বলা আচ্ছা অনেক কাহিনী এটা পরে দিতেছি। আচ্ছা এরপর আমাদের একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে, কোন একটা ডাস্টার টেবিলের উপর থেকে যদি ফেলে দেয় আমাদের জিজ্ঞেস করতেছে, কোন একটা ডাস্টার আ টেবিলের উপর থেকে যদি আমরা ফেলে দিই, কি হবে? পড়ে যাবে আমরা জানি। তাহলে এই জিনিসটা পড়ে কেন যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি। এই জিনিসটা কোন একটা জিনিস তো মানে দূরত্ব, এখানে দূরত্বের পরিবর্তন করছে না? মানে আগেই ছিল এখানে, পরে এখানে চলে আসবে। আমরা জানি ডাস্টারটা টেবিল থেকে ফেলে দিলে অবশ্যই সে নিচে চলে আসবে। মানে তার দূরত্বের পরিবর্তন হইছে। আমরা জানি কোন একটা জিনিস স্বাভাবিকভাবে দূরত্বের পরিবর্তন করে না। তাইলে এখানে অবশ্যই কোন না কোন একটা বল প্রয়োগ হইছে। এই যে দূরত্বের পরিবর্তন কিভাবে হয়? যদি গতি থাকে কোন একটা জিনিসের, গতি কেমনে আসছে তার? অবশ্যই তার একটা ত্বরণ মানে কাজ করছে এখানে। এখানে কি ত্বরণ কাজ করছে? এটা হলো অভিকর্ষ ত্বরণ এবং এই অভিকর্ষ ত্বরণ কোথা থেকে আসছে? আমরা অভিকর্ষ বলের কারণে আসছে। ঠিক আছে? পৃথিবী তাকে টানছে। মানে এই বস্তুটা বা ডাস্টারটাকে পৃথিবী টানছে সেইজন্য সে নিচে পড়ে গেছে। ঠিক আছে? তো আমরা এটা বলতে পারি। সো এখানে আমাদের বলতেছে একটি ডাস্টার যদি মেঝেতে টেবিলের উপর উঠানো হয়, আচ্ছা এটা কি বলছে? আচ্ছা এখান থেকে একটা ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে ডাস্টারটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে। তাইলে আমরা বুঝে গেছি এই জিনিসটা অভিকর্ষ বলটা ডব্লিউ অভিকর্ষ বলের কারণে নিচের দিকে বা পৃথিবী টানার কারণে সে নিচের দিকে পড়ছে। তাহলে এখানে নিচের দিকে অভিকর্ষ বল দ্বারা কাজ। তাহলে এখানে কাজ যে হইছে যে কাজ, এখানে একটা কাজ হইছে না? মানে যেহেতু বল প্রয়োগ হইছে অভিকর্ষ বল এবং এই অভিকর্ষ বলের কারণে এখানে ওয়েট লিখতেছি আমি ডব্লিউ বা ওয়েট। ফোর্স বা ওয়েট একই জিনিস। ওয়েট মানে দুটাই একে অপরকে একই জিনিস। এই ওয়েট এর কারণে কি হইছে? দূরত্বের পরিবর্তন হইছে, তাই না? এই দূরত্বের পরিবর্তন হইছে। তাহলে অবশ্যই এখানে একটা কাজ হইছে। আচ্ছা এখানে W না লিখে আমি W লিখি যেহেতু W মানে কাজ হচ্ছে এখানে ফোর্স বলি। তাহলে অভিকর্ষ বলের কারণে দূরত্বের পরিবর্তন হইছে এই ডাস্টারটার। তাহলে এখানে যে কাজটা হইছে সেটা এই কাজটা অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। ঠিক আছে? আবার যদি বল প্রয়োগের ফলে বস্তু দ্বারা বিপরীত দিকে সরে যায় মানে বল প্রয়োগের ফলে বস্তুর বলের বিপরীত দিকে সরে যায়। কথাটা কিন্তু একটু মনে রাখিও। মানে বল দ্বারা কৃত কাজ এগুলো একটু
ইম্পর্টেন্ট বা বুঝার বিষয় আরকি। তাহলে এখানে বল প্রয়োগের ফলে আমাদের বলতেছি দেখো বস্তু বলের বিপরীতে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি এদিকে বাট বস্তু যাইতেছে এদিকে। মানে বল এদিকে বাট বস্তু যাইতেছে এদিকে। এরকম যদি হয় তাহলে সেই কাজকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। মানে এখানে বলা হয় বলের বিরুদ্ধে কাজ হয়েছে। এখানেও একটা আমরা জানি বল প্রয়োগ করে দূরত্বের পরিবর্তন হলে এখানে কাজ হবে একটা। তাহলে এই কাজটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। মানে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? তো এটা কেমনে হয় আমরা যদি দেখি কোন একটা ডাস্টার যদি মেঝে থেকে টেবিলের উপরে উঠানো হয় তাহলে আমি এটাও অ্যানালজি দিই। তাহলে এখন আমরা চিন্তা করি একটা এই ডাস্টার যেটা আছে ডাস্টার বা যেই জিনিসটা এখানে পড়ছে বা বই যেটাই হোক এই জিনিসটা নিচে পড়ে গেছে। ঠিক আছে? এখন নিচে পড়ে গেলে তাকে অবশ্যই এখনো পৃথিবী টানতেছে আমরা জানি। এখানে ডাব্লিউ না দিও কনফিউশন হয়ে যাবে আবার। এটা ফোর্স দিই। তাহলে এই অভিকর্ষ বলে কিন্তু পৃথিবী তাকে টানতেছে। মানে পৃথিবী তাকে টানতেছে। এখানে আর্থ লিখেছি আমি। আর্থ ঠিক আছে? পৃথিবী তাকে টানতেছে। ওরে বাপরে! এখানে অনেক দূরে। এখানে পড়তে ধরে নিলাম এই জিনিসটা পড়তেছে। ঠিক আছে? একটু মুছি এটা। আমরা লাইনটা এইখানে ড্র করি। ঠিক আছে? ধরে নাও এটা। এই জিনিসটা পৃথিবীর মেজের উপরে আছে। ওকে। তাহলে এখন আমরা এই জিনিসটাকে যদি ধরে আমরা এই জিনিসটাকে ধরে যদি উপরে উঠাই মানে এই জিনিসটাকে ধরে আমি এখানে উঠাইলাম। ঠিক আছে? মানে টেবিলের উপরে রাখলাম আমি। ধরলাম। ঠিক আছে? তা টেবিলের উপরে রাখলে এখানে ঘটছেটা কি? মানে এখানে ঘটছে কি? টেবিলের উপরে তো এমনি যাবে না। টেবিলের উপরে যাইতে দূরত্বের পরিবর্তন হইছে, তাই না? s এর পরিবর্তন হইছে। কেমনে হবে s এর পরিবর্তন? যদি ব্যাগের মানে এখানে যদি ব্যাগ থাকে, ব্যাগ কেমনে থাকবে? জি থাকলে, জি কেমনে থাকবে? অবশ্যই এফ থাকলে। এফ তো অলরেডি এখানে একটা নিচে কাজ করতেছে সেজন্য এটা বসে আছে। বাট আমি এখন আমি এখন বল বিরুদ্ধে কাজ দিলাম। এই যে আমি এখন আরেকটা বল উপরে দিয়ে মানে আরেকটা বল উপরে দিলাম। এটা F1 বল যেটা পৃথিবী টানতেছে। আমি আরেকটা হাতে ধরে আমি উপরের দিকে বল দিছি। উপরের দিকে বল তুলে আমি এইখানে রাখলাম এবার। ঠিক আছে? তাহলে এখন দেখো অভিকর্ষ বল এই যে একটি ডাস্টার মেঝে থেকে টেবিল উঠানো হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে আমি এই বলের বিরুদ্ধে যেই বল এক্সিস্ট করতেছে তার বলের বিরুদ্ধে আরেকটা বল দিয়ে আরেকটা উপরে বল দিয়ে উপরে মানে ত্বরণ এই যে অভিকর্ষ ত্বরণ আছে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে মানে অভিকর্ষ ত্বরণ থেকে আরেক মানে এটা কি বলতেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে আরেকটা বল দিয়ে উপরের দিকে ত্বরণ ঘটাইয়া হইবে উপরে না উপর দিকে ত্বরণ না সরি মানে আমি আরেকটা বল দিয়ে উপরে মানে এটার সমান আরেকটা বল দিয়েছি এটার সমান আরেকটা বল দিয়ে এই ম্যাচেতে উঠে রাখলাম। ঠিক আছে? বাট আমি যদি এখন বলি অভিকর্ষ মানে এখানে কৃতকাজ কিসের উপরে? মানে আমার যে বলটা দিছে, আমার বলটা দিছে। মানে এই বলটার কৃতকাজ আমি বের করতেছি না। ঠিক আছে? এই বলটার কৃতকাজ আমি বের করতেছি না। আমি বলতেছি অভিকর্ষ বলের মানে সাপেক্ষে মানে এই জ্ঞাটা কি? এই কাজটা কি হইছে? তাহলে অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে। আমার আমার ডাস্টারটা গেছে উপরের দিকে। মানে আমি যেই বলটা দিয়ে উপরের দিকে তুলছি এটার দিকে। তাহলে বল আছে কৃতকাজ উপরের দিকে। তাহলে এখানে কাজ যেটা আছে এই কাজটা হইছে নেগেটিভ কাজ বা এই কাজটা কি বলে মানে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? এটা পড়বো কিছুক্ষণ পরে। কেননা এই ক্ষেত্রে অভিকর্ষ বল যেই দিকে কাজ করছে সরণ তার বিপরীত দিকে হইছে। আমরা দেখছি কিন্তু বিপরীত দিকে হইছে। তো এটাকে বলা হয় আরকি বিপরীত দিকে কাজ। এটাকেই নেগেটিভ কাজ বা এরকম কিছু একটা বলে আই থিংক সো। তো আশা করি বুঝা গেছে যে জিনিসটা কি। আর এখানে সহজ একটা ম্যাথ দেওয়া আছে এই জিনিসটা আশা করি পারা যাবে। তো এখানে আমরা এতটুকুই আমাদের কাজ শেষ এবং কাজ নিয়ে আরো অনেক কিছু আছে কিন্তু কাজ নিয়ে মানে নেগেটিভ কাজ এই জিনিসগুলো একটু বোঝা দরকার যখন আমরা ম্যাথ করবো এই চ্যাপ্টারে ম্যাথ করবো তখন আশা করি বোঝা যাবে বাট এই জিনিসটা কৃতকাজের এই যে দুইটা ওয়ার্ড কিন্তু বল কৃত কাজ মানে কার কৃত কাজ যেটা হয়েছে মানে কাজ আর কি কৃতকাজ বা ডাব্লিউ কাজ যে জিনিসটা আছে এটা দুইভাবে হতে পারে কিন্তু ঠিক আছে একটা বলের পক্ষে কাজ আর কি বলের পক্ষে বা কি বলবো এটাকে বলের সাপেক্ষে কাজ বলতে পারি আমরা আর একটা বলের বিরুদ্ধে কাজ বলতে পারি আমরা ঠিক আছে বলের বিরুদ্ধে বিরুদ্ধে তাহলে বলের পক্ষে যে কাজটা হবে বা বল যেদিকে ত্বরণও যদি সেদিকে হয় বা সরি দূরত্ব বল যেদিকে তার দিকে যদি সরণটা হয় তাহলে এটা পজিটিভ কাজ আমরা বলতে পারি পজিটিভ কাজ আর বল যেদিকে সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে এটা নেগেটিভ কাজ আমরা ধরে নিই ঠিক আছে এইগুলো নিয়ে অনেক কাহিনী টাহানি আসবে মানে অনেক পড়াশোনা করব ইন্টারে বাট এখানে অতটুক আমার মনে হয় নাই এইখানে এই লেভেলে অতটুকু মানে জ্ঞাগুলা দিবে এই ম্যাথগুলা দিবে দেখা যাক দেয় কিনা না দেয় তো আমরা এরপরে এই বলের চ্যাপ্টারটা ক্লোজ করি এরপর আমরা যাব শক্তিতে আমরা একটু শক্তি নিয়ে আলোচনা করি এই জ্ঞাতে এসে শক্তি তো শক্তি বা এনার্জি এই জিনিসটা আসলে কি বোঝায়
আচ্ছা, শক্তি ছাড়া কোনো কিছু বা কাজ করতে পারে না। শক্তি ছাড়া কিছু চলতে বা কাজ করতে পারে না। শক্তি ছাড়া কাজ করতে পারে না এখন বলতেছে। আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রতিদিন আমরা যে কাজ করি তা নির্ভর করে আমাদের কতটুকু শক্তি আছে তার উপর। মানে আমরা যেই কাজগুলা করি সেইগুলা নির্ভর করে কার উপর? শক্তির উপর বা এনার্জির উপর। ঠিক আছে? আচ্ছা, আমরা যে খাবার খাই তা থেকে শক্তি পাই। ঠিক আছে? আমরা খাবার খাই জানি আমরা খাবার থেকে ওই যে, যে খাবারগুলা খাই সেখান থেকে আমরা এটিপি পাই, তাই না? আমরা বায়োলজিতে পড়ছি কিন্তু এটিপি পাই। এটিপি তো শক্তির হাবিজাবি সে কিছু যারা বায়োলজি পড়বে তারা ভালোভাবেই জানে এগুলা। তো এই উদ্ভিদের বৃদ্ধির জন্য শক্তি লাগে। আচ্ছা, উদ্ভিদ বৃদ্ধির জন্য শক্তি লাগে। কোন যন্ত্রের কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। কোন যন্ত্রের যন্ত্র বিদ্যুৎ ব্যবহার করে আবার কোনটা জ্বালানি পুড়িয়ে শক্তি পায়। ঠিক আছে? কোনটা বিদ্যুৎ ব্যবহার করে শক্তি পায় আর কোনটা জ্বালানি পুড়িয়ে শক্তি পায়। জ্বালানি মধ্যে শক্তি সঞ্চিত থাকে। আর জ্বালানির মধ্যে কেমনে শক্তি পায়? জ্বালানি মধ্যে কেমনে শক্তি পায়? জ্বালানির মধ্যে যখন মানে কেমিক্যাল বন্ড হাবিজাবি কেমিক্যাল ইয়াগুলা পড়বা, কেমিক্যাল বা কেমিস্ট্রির ওদিকে আরকি। কেমিক্যাল বন্ডের গুলা পারবা। কেমিক্যাল বন্ডে দেখবা মানে ওই যে যখন তাপ শক্তি হাবিজাবি কি কতগুলো শক্তি আছে না? মানে ২ টা বিক্রিয়া নাইট্রোজেন, হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়? নাইট্রোজেন কি আ এরকম অ্যামোনিয়া নাকি একটা গ্যাস তৈরি হয় এবং পাশাপাশি এত একটা শক্তি হয় না -92 না -90 জুলের একটা শক্তি হয় না? মানে ক্যালোরি নাকি ভুলে গেছি গা। তো এরকম একটা শক্তি তৈরি হয় না? এই যে এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা কিন্তু তাদের মধ্যেই আছে। তাদের বন্ডের ভেতরেই ছিল। ঠিক আছে? ২ টা তৈরি হওয়ার ফলে মানে এই ২ টা তৈরি হয়ে এই ২ টা তৈরি হওয়ার পর বাকি যে শক্তিগুলা ছিল সেটা তাপ শক্তি আকারে সে বের করে দিচ্ছে। তাপশক্তি আকারে সে বের করে দিচ্ছিল। ঠিক আছে? তো সিমিলারলি এই যে জ্বালানির মধ্যেও কিন্তু এরকম বন্ডের ভিতরে তাদের শক্তিগুলো আছে। ঠিক আছে? বন্ডের ভিতর তার শক্তিগুলা পুঞ্জীবিত আছে। এবং যখন আমরা তার মানে কি বলবো অক্সিজেনের সাপেক্ষে আমরা তাদেরকে বিক্রিয়া করব তখন এই তাপশক্তি আকারে সেগুলা বের হয় এবং সেই কাজগুলো আমরা করি। ঠিক আছে? মানে সেই শক্তিগুলা মানে সেই তাপশক্তিগুলাই আমরা কাজে লাগাই বিভিন্ন কাজ করি আরকি। মানে গাড়ি চালাই, হাবি-জাবি অনেক কাজ যেগুলো আরকি। গাড়ি চালাই না মানে কি বলবো আমার নিজেরও মনে নাই কেমনে কাজ করে ইঞ্জিন যেভাবে কাজ করে আরকি। ইঞ্জিন কাজ করতে পারে। তারপরে বিদ্যুৎ শক্তি কিভাবে কাজ করে? ওই যে টারবাইন ঘুরিয়ে পানির বিভব শক্তি কাজে লাগিয়ে তারপরে there is lot of মানে শক্তির উৎস আছে যেগুলো আমরা মানে ডিসকভার করতেছি আরকি বা আমরা অনেক কিছু এই গুলা থেকে জানবো আরকি। তো আমাদের এখন এই জিনিসগুলাতে আসি। আমাদের একটা প্রশ্ন আসতে পারে মানে কোথাও একটা দেখছিলাম এখন ভাইরাল টপিকে মানে পানি একটা একটা ছেলে বলতেছিল আরকি। মানে পানি দিয়ে কি বলে? হ্যাঁ, পানি দিয়ে মানে ওই যে পানির একটা তৈরি হয়েছিল। পানি দিয়ে এই গাড়ি-টাড়ি চালানো যায় মানে এরকম একটা হয়তোবা শুনে থাকবা। পানি পানি দিয়ে গাড়ি চালানো সম্ভব ছিল। তারপর সেটা ডিপ স্টেট কি মানে আমেরিকা কি বাইরে আসতে দেয় না এরকম রিসার্চ-টিসার্চ হয়েছিল। মানে এগুলা বুলশিট কথা বা এগুলা মানে সঠিক না। কারণ কেন? মানে তুমি এখানেই দেখো মানে এই পানির শক্তি হাবিজাবি এই জিনিসগুলো আসে কোথা থেকে? মানে এই জিনিসগুলা বন্ডের ভিতর লুকিয়ে থাকে। মানে আমরা পড়ছি না বন্ড এই শক্তিগুলা ওই যে সিম্পল একটা উদাহরণ দিই আমাদের এ কেমিক্যাল কোথায় পড়বে? এটা রসায়ন ও শক্তি চ্যাপ্টারটাতে মেবি সো এটাতে থাকতে পারে। হ্যাঁ, থাকে মনে হয়। রসায়ন ও শক্তি না কোনো একটা চ্যাপ্টারে তোমরা বন্ড শক্তি পড়বা। মানে এইরকম একটা বন্ড সি বন্ড ভাঙতে CO বন্ড ভাঙতে কত, সি বন্ড ভাঙতে কত শক্তি লাগে এখানে। মানে এই জ্ঞাগুলা তোমরা দেখবা মানে এই কোন রসায়নের কোন একটা জ্ঞাতে দেখবা। তো এই বন্ডের ভিতরে কিন্তু শক্তিগুলো লুকায় থাকে। ঠিক আছে? মানে এই বন্ড হয়েই লুকায় থাকে। মানে এই বন্ডগুলা ভাঙতে তোমার শক্তি লাগবে বা শক্তি দিতে হবে বা কিছু একটা শক্তি পাবা। মানে এই বন্ডগুলা ভাঙতে বা এই বন্ডগুলা ভেঙে যখন অন্য একটা মানে কি বলে অন্য একটা যৌগ তৈরি করবে তখন ওই যে রসায়ন শক্তিতে যে উপরে যেই জ্ঞাটা দেখালাম আমি উপরে যেই জ্ঞাটা এই জ্ঞাটা দেখালাম এইরকম যখন বিক্রিয়া তৈরি হবে তখনই এভাবে শক্তিগুলা ছাড়বে অথবা শক্তি শোষণ করবে। ২ টা জিনিস হতে পারে। শক্তি ছাড়তে পারে যেটাকে আমরা কি বলে তাপ শক্তি, তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া এরকম কিছু একটা বলি না? হ্যাঁ, এরকম ক্রিয়াগুলো হবে। তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া কোন একটা জিনিস হতে পারে। ঠিক আছে? এই বন্ডগুলা তাহলে এই শক্তিগুলো আসতেছে কোথা থেকে? এই শক্তিগুলা আসতেছে আসলে এই বন্ডগুলা থেকে। মানে এই যে এই বন্ডগুলা থেকে এখানে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলাই লুকায়িত শক্তি। মানে এখানে যে বন্ড মানে এখানে বন্ড যে শক্তি ছিল, এখানে বন্ড যে শক্তি আর এখানে হাইড্রোজেন যে শক্তি মানে হাইড্রোজেন বন্ড এখানে যে শক্তি আর এখানে যে টোটাল শক্তি এই ২ টার টোটাল যে শক্তি এইখানে যে বন্ডটা তৈরি হয়েছিল এখানে কি NH4 এরকম না? NH4 এখানে NH4 এর টোটাল শক্তি কিন্তু এই 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 বন্ড থেকে কম। মানে এখানে ১০ জুল শক্তি হলে এখানে ধরলাম ৮ জুল শক্তি। তো আর ২ জুল শক্তি কোথায় গেল? আর ২ জুল শক্তি এসে মানে যদি এখানে না আমি ধরলাম এটা 100 জুল শক্তি আর এখানে ৮ জুল শক্তি। ঠিক আছে? মানে এখানে 100 জুল শক্তি এই ২ টার
যোগ করে আর আমাদের যে উৎপাদটা তৈরি হয়েছে সেটা ৮ জুল শক্তির। তাহলে বাকি 92 জুল শক্তি কোথায়? বাকি 9 জুল শক্তি আমাদের তাপশক্তি আকারে বের হয়ে যাবে। মানে এইভাবেই আমাদের শক্তিগুলা পাই আরকি। তো পানির ক্ষেত্রে যদি আমি দেখি, মানে পানির ক্ষেত্রে আমরা যদি দেখি, মানে পানির H2 এগুলা কিন্তু কেমিস্ট্রিতে পড়বো। আমি জাস্ট বোঝার সাথে বলতেছি এনার্জির কথাটা যেহেতু আসছে। তো আমরা পানি যেহেতু পানি আমরা কিভাবে ভাঙি? OH2 এভাবে ভাঙি না? তাহলে এখানে OH এর একটা বন্ড, এখানের আরেকটা বন্ড। তো আমরা এটাকে ভাঙলে আমরা কি পাবো? মানে বিক্রিয়া করলে আমরা কি পাই? মানে H প্লাস OH মাইনাস এরকম কিছু পাই মনে হয়। মানে H2O2 এরকমও পাই মনে হয়। H2 প্লাস O2 এভাবেও কোনো একটা কিছু পাই আরকি। বাট আমরা দেখবো H2 মানে HH আর OO বন্ড আরকি। এরকম বন্ড, তাই না? হ্যাঁ, এভাবে বন্ড। তো এইগুলার শক্তি তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা। কখনোই মানে এগুলা সুইটেবল না। মানে এটা কখনোই মানে এনার্জির জন্য মানে কি বলবো? পানি দিয়ে মানে মোট কথা পানির মধ্যে অত এনার্জি নাই যে তুমি পানি দিয়ে কি বলবো? একটা ইঞ্জিন তৈরি করে ফেলবা বা ব্লা, ব্লা এরকম কিছু। মানে এগুলো হয় না। মানে এগুলা শক্তিগুলা ক্যালকুলেশন করে এইভাবে। ঠিক আছে? কেমিস্ট্রি যখন পড়বা ভালোভাবে তখন বুঝবা এই জিনিসগুলা কেমনে কাজ করে। তো পানি দিয়ে যে তৈরিগুলা করে এগুলা একটু মানে কতটুকু যুক্তিযুক্ত এগুলা একটু বুঝে নিবা। সো এগুলা কেমনে বুঝবা? মানে তোমরা কেমনে বুঝবা? এগুলা আমার যে এআই এর এই ভিডিওটা যদি আমি বানাই আরকি, পরে বানাবো। দেখি কখন বানানো যায়। তো তখন তোমরা যদি এইরকম কোনো কনফিউশন ওয়ালা প্রশ্ন দেখো আরকি, কনফিউশন ওয়ালা যদি প্রশ্ন কখনো দেখো, আ কি বলবো? কনফিউশন ওয়ালা প্রশ্ন যদি দেখো তাইলে তুমি ওই এআই থেকে জিজ্ঞেস করে নেবা যে, "এই জিনিসটা কি আসলেই সত্যি? বা এই পানি থেকে কি আসলেই চালানো সম্ভব?" মানে জিজ্ঞেস করবা জাস্ট তুমি তুমি মানে কোনো একটা ভুল দেখলা বা তুমি নতুন একটা কিছু ইনফরমেশন জানলা বা এমন কিছু একটা জানলা যে আসলেই মানে এভাবে করা যায়। তো এটা নিয়ে মানে ওই জিনিসটা বা যেই মানুষটা এই কথাটা বলল বা যেই মানুষটা এই কথাটা বলল যে পানি দিয়ে চালানো যায় বা পানি দিয়ে একটা গ্যাস চালানো যায়। তাহলে তুমি তুমি চিন্তা করবা যে মানে আসলে কি চালানো যায়? তাইলে মানুষ চালাচ্ছে না কেন? মানে তুমি একটা গাড়ি বানায় ফেলতে পারতা। মানে যে পানিগুলো আছে, পানিগুলা দিয়ে তো মানুষ বানাতো, অবশ্যই বানাতো, তাই না? তো কেন বানাচ্ছে না? তাইলে তোমার যদি কটখা লাগে এই প্রশ্নগুলা শুনে, তাহলে অবশ্যই তুমি এই যে এআই গুলা থেকে বা ইনফরমেশন গুলা জেনে নেওয়ার চেষ্টা করবা নিজে। এআই প্রশ্ন করবা মানে মানুষকে বা যেই টিচার গুলো আছে, ভালো টিচার গুলো আছে, ওনাদেরকে প্রশ্ন করবা। তোমাদের কলেজ টিচার বা স্কুল টিচার যেগুলো আছে, ওনাদের প্রশ্ন করবা কেন হয় না এগুলা? তো আমিও হয়তোবা আমি 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 যেই উদাহরণটা দিলাম এখানে হয়তোবা ঠিক নাও হতে পারে এই জিনিসগুলা। বা আমি জাস্ট র‍্যান্ডমলি মানে তোমাদের জাস্ট বেসিকটা দিতে মানে কিভাবে শক্তিটা পরিমাপ করে। আমরা কিন্তু রসায়ন শক্তির এই জিনিসগুলো পড়বো, সামান্য করে পড়বো। বাট অত বেশি না আরকি। বাট আরো অনেক মেথড থাকতে পারে। বাট আমি যেই আমার মাথায় যে জিনিসটা আছে ওই জিনিসটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। শক্তি আসলে পরিমাপ করে কিভাবে। তো এই জিনিসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবা। আম মানে এআই দিয়ে প্রশ্নগুলা করে। মানে প্রশ্ন যেই করতেছে বা প্রশ্ন যদি ভুল পড়ায় সমস্যা নাই, ভুল পড়াইতে পারে। অনেকজন ভুল পড়াইতে পারে। আমিও হয়তোবা ভুল পড়াইতে পারি। বাট জেনে নেওয়াটা হলো তোমার দায়িত্ব বা কোনো একটা ভুল কিছু পড়ালে। অন্ধভাবে ফলো করার কোনো কাউরে অন্ধভাবে ফলো করার কোনো দরকার নাই। বা কারো পিছনে অন্ধভাবে লেগে থাকারও দরকার নাই। তোমরা মানে নিজে আর না বলে এগুলা নিজে যতটুক বুঝার চেষ্টা করবা বুঝে নিবা। এবং সবচেয়ে ভালো হয় মানে যেই টিচার গুলা মানে একটু ভালো পড়ায়, রেপুটেশন ভালো তাদের থেকে পড়ার চেষ্টা করবা। যেহেতু ভালো ইনফরমেশন গুলাই তুমি গ্র্যাব করতে পারো। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। এখন আমরা আবার আসি শক্তি এই যে টপিকটাতে। সো শক্তি বলতে আমরা কি বুঝি? এখন যদি বলি শক্তি বলতে আমরা বুঝি কি? শক্তি বলতে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য বোঝায়। ঠিক আছে? এই যে বস্তু যে কাজ করতেছে, কাজ ইজ ইকুয়ালস টু এফএস আমরা পড়ছি। এই যে কাজ করার যে সামর্থ্য, মানে এই যে কাজ করার মানে কাজ করার যে সামর্থ্যটা, এটাই আসলে বোঝায় শক্তি। ঠিক আছে? যে বস্তু কাজ করার সামর্থ্য তার মধ্যে শক্তি থাকে। ঠিক আছে? মানে কোন একটা বস্তু আমি ধরলাম এই যে এই বস্তুটা, ধরলাম যে এই বস্তুটা হ্যাঁ, এই বস্তুটা বল প্রয়োগের ফলে এখান থেকে এখানে গেল। তাহলে এখানে কাজ করার সামর্থ্য আছে। মানে এই বস্তুটা কাজ করার সামর্থ্য কি বলবো? কাজ করার সামর্থ্য আছে এখানে। বল প্রয়োগ করার ফলে তার দূরত্বের পরিবর্তন হলো। এটাই আসলে কাজ। তো এই বস্তুটা কাজ করার যে সামর্থ্য আছে, এই জিনিসটাকে আমরা বলি এনার্জি। মানে মোট কথা এনার্জি আর কাজ এখনই আসবে। যে বস্তু কাজ করার সামর্থ্য থাকে না তার মধ্যে কোনো শক্তি নাই। এটার উদাহরণ কি দিতে পারি? যে বস্তুটা কাজ করার সামর্থ্য থাকে না এই জিনিসটা কি দিতে পারি? আচ্ছা আসুক যদি আসে কিনা দেখি নিচে কোনো একটা উদাহরণ। আমরা যখন বলি কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে, মানে কোনো বস্তুর মধ্যে শক্তি আছে। ঠিক আছে? তো এই জিনিসটা মানে আমরা বলি কি? তখন আমরা বুঝি বস্তুটি অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে? অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে আচ্ছা। তাহলে আমরা কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে। মানে কোনো বস্তুর মধ্যে শক্তি আছে। মানে আমরা বুঝি কি? আমরা বুঝি যে বস্তুটি অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে পারে। মানে আমাদের ভিতরে শক্তি আছে। এটা কেমনে বুঝি? আমাদের ভিতরে শক্তি নিহিত আছে। মানে বুঝি কি আমরা? আমরা অন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? এবং তার উপর কাজ সম্পাদন করতে পারবো। এবং ওই বস্তুটা বল প্রয়োগ করে তার উপর কাজ সম্পাদন করতে পারি। এই যে বল প্রয়োগ করে তার উপর অবশ্যই এখানে কাজ সম্পাদন হবে। তাই না? বল প্রয়োগ করলে? আচ্ছা। এখন আমাদের বলো তো তুমি এই যে কোন একটা আমি ধরলাম ইট।
এর মধ্যে কি কোনো শক্তি আছে বা এনার্জি লুকিয়ে আছে? মানে এই বস্তুটার মধ্যে কি কোনো এনার্জি আছে বা শক্তি নিহিত আছে? মানে কি মনে হয় তোমার এই জিনিসটা? কি মনে হয়? তাহলে আমি ধরে নিলাম মানে এই জিনিসটার মধ্যে ধরে নিলাম ফার্স্টে এই জিনিসটার মধ্যে কোনো শক্তি নিহিত নাই। ২ টা হতে পারে। এই জিনিসটার মধ্যে শক্তি নিহিত থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? ধরলাম নাই। তো না এলে কি হবে? এই জিনিসটা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করলে ইয়া হবে। মানে এই যে কি বলবো আমি কিভাবে বুঝাইবো এই জিনিসটা? আ আচ্ছা মানে তুমি চিন্তা করো এই জিনিসটা। এই বস্তুটা যখন মানে কোনো একটা বল পাওয়ার পরে সে গতিশীল হবে অবশ্যই। একসময় ধরলাম আমি আর তাকে বল প্রয়োগ করতেছি না। তাহলে সে কি হবে? সে অবশ্যই মানে যেই বেগ আছে বেগে গতিশীল থাকতে চাইবে। obviously সে এখানে ফ্রিকশন বল কাজ করলে থামে যাবে এটা অন্য কথা। মানে সে সেই বেগে গতিশীল থাকতে চাইবে। তাই না? ওকে। এখন যদি এই বলটার সামনে আরেকটা বল আসে, সামনে আবার একটা বল আসে। এই বলটা যখন গতিশীল হয়ে এই বলটাকে ঘর্ষণ মানে কি বলবো? ধাক্কা দিবে। আমরা জানি কিন্তু ধাক্কা পড়ে আসছে। এই বল এদিকে ধাক্কা দিলে এই বস্তু এদিকে দিবে। ধাক্কা দেওয়ার ফলে এই বস্তুটা কিন্তু এদিকে একটা বল পাচ্ছে না। এই নতুন বস্তুটা। এই বস্তুটা কিন্তু জিরো ছিল। মানে এই বস্তুটার জিরো ছিল। ১ম যে বস্তুটা, এই যে ১ম বস্তুটা ২য় বস্তুকে ধাক্কা দেওয়ার সময় বস্তুটা কিন্তু 0 ছিল। এর ফলে কিন্তু ধাক্কা খাওয়ার পর বল প্রয়োগ করছে না এই বস্তুটা। বল প্রয়োগের ফলে এই বস্তুটা ২য় বস্তুটা কিন্তু বেগ প্রাপ্ত হবে। বেগ প্রাপ্ত হলে অবশ্যই তার সরণ হবে। সরণ হওয়ার পরে মানে ২য় বস্তুটারও কাজ সম্পন্ন হবে আমরা জানি। তাহলে এখন আমারে বলো তো কিছুক্ষণ আগেই পড়ছি কিন্তু কোন বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে কিনা? এই কিছুর উপর বল প্রয়োগ করতে পারে তার উপর কাজ সমাধান করে। তাহলে এই বস্তুটার মধ্যে কি মানে শক্তি নিহিত আছে? obviously আছে। 100% আছে এই বস্তুটার উপর। কেন এটা পরে আমরা জানবো E equal to mc স্কয়ার সূত্রটা দিয়ে জানবো যখন আমরা আরেকটু বড় হয়ে যাবো। রিলেটিভিটি, হাবিজাবি এই জিনিসগুলাতে যাবো বা এই আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র যখন জানবো, প্রত্যেক বস্তুরই আমরা জানবো যে প্রত্যেক বস্তুরই এনার্জি থাকে। প্রত্যেক কোনো একটা বস্তু যদি বা তার ভর থাকে মোট কথা। কোনো একটা বস্তুর যদি ভর থাকে obviously তার মধ্যে শক্তি নিহিত আছে। আচ্ছা, আমরা পরে যাই। এগুলো একটু পরের কথা। এগুলো জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার আবার কোনো বস্তুর উপর যদি আ উপর কাজ করে, বস্তুর উপর কাজ করে থাকি তখন আমরা সমপরিমাণ শক্তি যোগ করে থাকি। আচ্ছা, মানে কোনো বস্তুর উপর যদি আমরা কাজ করি, কোনো বস্তুর উপর যদি আমরা কাজ করি, সমপরিমাণ আমরা শক্তি নিহিত করে থাকি আমরা। সমপরিমাণ শক্তি আমরা যোগ করে থাকি। ঠিক আছে? তাহলে আমরা কাজ এবং শক্তিকে আমরা বলতে পারি একে অপরের পরিপূরক। মানে আমরা জাস্ট এই লেভেলে আমরা বলে দিই যে মানে কাজ আর শক্তি একে অপরের পরিপূরক ধরে নিলাম। ঠিক আছে? কোনো বস্তুর কা আ কাজ করার যে সামর্থ্য সেটাই আসলে শক্তি। কোন বস্তুর কাজ করার সামর্থ্য সেটাই আসলে এনার্জি। তো কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। মানে এখানে বোঝাচ্ছে কাজ করা মানে কোন বস্তুকে মানে কাজ করা মানে কোন একটা শক্তিকে এক অবস্থা থেকে অন্য আরেকটা অবস্থায় নিয়ে যাওয়া। অবস্থা বলছে এখানে। কোন একটা শক্তিকে অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। একটু পরে পড়তেছি এই জিনিসটা। গতিশক্তি আর বিভব শক্তি যখন পড়বো, এই শক্তি যখন পড়বো তখন আমরা বুঝবো। এই জিনিসটার মিনিং এক অবস্থা থেকে অন্য অবস্থা কিভাবে নিয়ে যায়? এই জিনিসটা আমরা যখন গতিশক্তি ও বিভব শক্তি পড়বো তখন আমরা এই উদাহরণটা একটু দিব। আচ্ছা এরপরে বলি রূপান্তরিত মানে অবস্থার রূপান্তরিত। আচ্ছা বুঝলাম। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। এখানে আবার বললাম আরকি এই যে যতটুকু কাজ করতে পারে তার জ্ঞাটাই মানে তাই হচ্ছে আসলে শক্তি। আচ্ছা, যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ থেকে মানে কোনো বস্তুর আমরা শক্তি পরিমাপ করি মানে শক্তি কিভাবে পরিমাপ করি তার কাজের পরিমাপ থেকে। সুতরাং আমরা শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। মানে শক্তি এবং কাজের পরিমাণ অভিন্ন মানে ভিন্ন না আরকি, একই। তারা দুজনেই একই বলতেছে এই জিনিসটা এই লাইনটা দ্বারা। আচ্ছা, অতএব কৃতকাজ যেটা আছে মানে কৃতকাজ এই যে কৃতকাজ ইজ ইকুয়ালস টু ব্যয়িত আমরা কৃতকাজ এটা কেমনে হবে? আমরা যেই শক্তিটা তার উপর প্রয়োগ করব, যেই শক্তিটা তার উপর ব্যয় হবে। ঠিক আছে? যেই শক্তিটা ব্যয়, জিনিসটা কি লিখছি রে আমি? যেই শক্তিটা কোন একটা বস্তুর উপর মানে বল প্রয়োগ করে ফলে যে কাজটা হবে। তাহলে এখানে কাজ করা মানে এই যে এখানে মানে কাজ করাতে যেই পরিমাণ শক্তি আমার ব্যয় হইছে, ২ টাই কিন্তু সমান। আমাদের এই জিনিসটাই বলছে এখানে। তো শক্তির কোনো দিক নাই। যেহেতু ওয়ার্ক, এনার্জি এই জিনিসটা হলো একটা ইউনিটলেস বলতেছি। এই জিনিসটা একটা স্কেলার রাশি যার কোনো মানে দিক নেই। শুধু মান আছে। তাহলে শক্তি যেটা আছে শক্তিও সিমিলার এটার কোনো দিক নেই। এটা হলো সিমিলার স্কেলার রাশি। মানে কাজও যেমন স্কেলার এবং স্কেলার রাশি যার কোনো দিক নেই জ্ঞান নাই। এনার্জিও সিমিলার টাইপের যার কোনো কি বলবো স্কেলার কি রে মাথায় আসতেছে না। যার কোনো দিক বা জ্ঞান নাই।
ও আমি তো উপরে একটা জিনিস ভুল পড়াইছি মেবি সো। হ্যাঁ, ঠিক আছে ভুলই পড়ায় নাই। মানে কাজের একক জুল এই জিনিসটার কথা বলতেছিলাম যে এনার্জির এককও সিমিলার, এনার্জির এককও জুল। শক্তির একক ও কাজের একক একই, তা হলো জুল। এনার্জির এককও আমরা বলতে পারি যে জুল। ঠিক আছে? আর যেহেতু শক্তি এই যে এনার্জি এবং ওয়ার্ক ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি এফএস, বারবার লিখতে হচ্ছে একটা জিনিস। ডাব্লিউ ইকুয়ালস টু এফএস ইজ ইকুয়ালস টু এফএস। তাহলে এই জিনিসটার আমরা কিছুক্ষণ আগেই কিন্তু একক বের করলাম, মাত্রা বের করলাম। মাত্রা বের করলাম আবার একক অনেক কিছু দেখলাম। এই যে কাজের একক অনেক কিছু দেখলাম। নিউটন, মিটার দেখলাম, জুল দেখলাম, ক্যালোরি দেখলাম। দেন আরো কি দেখলাম? কেজি, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার দেখলাম মেবি সো। সেকেন্ড স্কোয়ার দেখলাম। সবগুলা কিন্তু আমরা ধরতে পারি এখন এনার্জির একক। ঠিক আছে? আচ্ছা যেহেতু সমান তারা। আচ্ছা এরপরে আমরা আসি যে শক্তির বিভিন্ন রূপ। মানে শক্তি বিভিন্ন প্রকারের শক্তি হইতে পারে। আমরা বিভিন্ন প্রকার কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের শক্তির প্রয়োজন হয়। ওকে, বিভিন্ন রকম কাজ করার জন্য আমাদের বিভিন্ন রকম শক্তি হয়। বিভিন্ন রকম কাজ থাকতে পারে। তাহলে বিভিন্ন রকম শক্তিও আমাদের প্রয়োজন হতে পারে। যেমন গরম পানি করতে হলে তাপ শক্তির প্রয়োজন হয়। মানে কোনো একটা পানি আছে, কোনো একটা পানির গ্যাসকে আমাদের গরম করতে হবে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের সিম্পলি 100 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। এই জিনিসটা করার জন্য আমাদের তাপ শক্তি প্রয়োগ করতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে এই জিনিসটা করার জন্য তাপ শক্তি প্রয়োজন করবে। তাহলে তাপ শক্তি মানে কি বলবো এটা, মানে এই জিনিসটা একটা কাজ ধরলাম, মানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করা একটা কাজ না। তাহলে এই কাজকে করার জন্য আমাদের তাপ শক্তির প্রয়োজন। মানে বিভিন্ন কাজ করতে বিভিন্ন রকম শক্তি প্রয়োজন, যে এই যে জিনিসগুলোর উদাহরণ দিচ্ছে। আর বৈদ্যুতিক বাল্ব যেটা আছে এটা থেকে আমরা কি পাই? আলো পাই। বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা যে সঙ্গীত শুনি তার মধ্যে শব্দ শক্তি থাকে নিহিত আছে। কোনো বস্তুকে আমাদের সরাতে বা উপরে উঠাতে, তাহলে কোনো বস্তু যে আমরা সরাতে উপরে উঠাতে চাই বা সরাতে চাই, তাহলে আমাদের পেশি শক্তির প্রয়োজন হবে আর কি। আর কোনো বৈদ্যুতিক যন্ত্রকে চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে আবার। ঠিক আছে? এরপর তড়িৎ কোষে রাসায়নিক শক্তি, মানে এই জিনিসগুলো আমরা কিন্তু রসায়নে পড়ছি। তড়িৎ কোষের রাসায়নিক শক্তির মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পাই। এক টুকরো কাগজ বায়ু শক্তির কারণে উড়ে যায়। আমরা এক টুকরো কাগজ উড়িয়ে দিলে বায়ু শক্তি যেটা আছে, বায়ু শক্তির কারণে উড়ে যায় সে। আর নিউক্লিয়াস সমূহ জোড়া লাগে বা ভাঙা, তা নিউক্লিয় শক্তি। এই যে এই যে নিউক্লিয়াস সমূহ জোড়া লাগে বা ভাঙতেছে নিউক্লিয়াস, এই জিনিসগুলো হলো পারমাণবিক বোমা যেগুলো আছে আর কি। পারমাণবিক পারমাণবিক বোমা যেগুলো আছে, এই পারমাণবিক বোমার উদাহরণ দিয়েছে নিউক্লিয় শক্তি। এই জিনিসগুলো কিন্তু ঠিক আছে। তাহলে অনেক ধরনের শক্তি, অনেক ধরনের কাজে অনেক ধরনের শক্তি। যেহেতু এই যে নিউক্লিয়াস, এইখানে অনেক লট অফ শক্তি, কি বলবো, হিউজ লেভেলের শক্তি এখানে উৎপন্ন হয় নিউক্লিয়ার শক্তি আর কি। তাহলে এখানে হিউজ কাজ করতে হবে। ঠিক আছে? মানে কৃত কাজ যেহেতু ভিন্ন, তাহলে এখানে হিউজ কাজ মানে কি বলবো, হিউজ এনার্জি, এখানে হিউজ এনার্জি তৈরি হয় এই নিউক্লিয়ার শক্তিতে। তাহলে কৃত কাজ আলাদা, মানে বা কাজ আলাদা এখানে। কি বলবো, মানে শক্তিও আলাদা। শক্তি বেশি, কাজ আলাদা। মানে এই বৈদ্যুতিক বল বা কি বলবো, বৈদ্যুতিক বল জানার জন্য আমাদের আলো শক্তি পাওয়ার জন্য আমাদের বৈদ্যুতিক বল লাগবে। কাজ আলাদা, শক্তি আলাদা। শক্তি কি এখানে বিদ্যুৎ। ঠিক আছে? এরপরে মানে বিভিন্ন রকম শক্তির উদাহরণ দিছে আর কি এই জিনিসগুলো নিয়ে। এরপর আছে শক্তি আছে বলে আমাদের জগৎ গতিশীল। আচ্ছা শক্তি আছে বলে গতিশীল কেন? কারণ শক্তি দিয়ে কাজ হয়, কাজ দিয়ে বল, বল এবং বল হওয়ার কারণে দূরত্বের পরিবর্তন হয়। এরপরে শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। উই নো অল নো। আলো শক্তি আছে বলে আমরা দেখতে পারি। শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পারি। শব্দ শক্তি এই জিনিসটা আছে বলে আমরা শুনতে পারি। আমরা জানি শব্দ শক্তি, যখন আমরা ওয়েব চ্যাপ্টারটা পড়বো এই জিনিসটা নিয়ে একটু পড়বো। এরপর আলো শক্তি নিয়ে আমরা পড়বো ইন্টারে, এখানে মনে হয় নাই। এরপরে যান্ত্রিক শক্তি আছে বদলতে আমরা চলাফেরা করতে পারি। এই যান্ত্রিক শক্তি নিয়ে এখানে পড়ালেখা করবো কিছুটা। এই বিদ্যুৎ শক্তি আছে বলে আমরা ঘোরাফেরা করবো। বিদ্যুৎ শক্তি নিয়ে আমরা পড়ালেখা করবো যে জ্ঞাতে এই যে এই বইয়ের কি বিদ্যুৎ চলতড়িৎ স্থির তড়িৎ নিয়ে। এরপরে পাখা করছে আর কি। আচ্ছা মহাবিশ্বের শক্তির নানান রূপ বিরাগ করছে। মহাবিশ্বে অনেক ধরনের শক্তি আছে। মোটামুটি আমরা শক্তির নিম্নোক্ত রূপগুলো পর্যবেক্ষণ করি। এই যে যা দেখছে আর কি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। আচ্ছা এগুলো বলে দিই। যান্ত্রিক শক্তি এখানে আমরা পড়ালেখা করবো যান্ত্রিক শক্তি নিয়ে। তাপ শক্তি নিয়ে আমরা ইন্টারে পড়ালেখা করবো শুরুতেই। আর এখানে আছে কিনা আমার, আচ্ছা এখানে একটা চ্যাপ্টার আছে মনে হয় সামান্য করে এখানে যদিও, বাট ইন্টারে আমরা ব্রডলি পড়ালেখা করবো এটা নিয়ে। শব্দ শক্তি এখানেও সিমিলারলি আমরা তরঙ্গ শব্দ যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে একটু পড়ালেখা করবো এখানে, শব্দ শক্তি। আর ব্রডলি পড়ালেখা করবো ইন্টারে সিমিলারলি। আলোক শক্তি নিয়ে আমরা ইন্টারে পড়ালেখা করবো, এখানে নাই মনে হয় এই জ্ঞাটা। আর চম্বক শক্তি এখানে আছে কি নাই আমি জানি না, বাট এটা নিয়েও আমরা ইন্টারে পড়ালেখা করবো চম্বক শক্তি নিয়ে। বিদ্যুৎ শক্তি অবভিয়াসলি এখানে সামান্য পড়ালেখা আছে, এটা নিয়ে ইন্টারে আরো বেশি জানবো। রাসায়নিক শক্তি কেমিস্ট্রিতে আমরা পড়ালেখা করবো এটা নিয়ে, রাসায়নিক শক্তি নিয়ে। আর নিউক্লিয়ার শক্তি অবভিয়াসলি ইন্টারে সিমিলারলি ইন্টারে পড়ালেখা করবো এই জিনিসটা নিয়ে সামান্য। আর সৌরশক্তি এই জিনিসটা নিয়ে আমি নিজেও জানি না। সৌরশক্তি মানে এটা সূর্য থেকে যে শক্তিটা পায় আর কি, এই জিনিসটা কোথায় পড়ে আমি জানি না, বাট এই জিনিসটা নিয়ে সামান্য হয়তো বা জানাশোনা হয়তো বা জানতে পারি আমরা।
তো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে, আচ্ছা শক্তির সবচেয়ে সাধারণ রূপ এখানে বলতেছে আর কি, শক্তির সবচেয়ে সাধারণ রূপটা হচ্ছে কি আমাদের যান্ত্রিক শক্তি। যদি একটু আচ্ছা, এরপরে আমাদের বলতেছে কোন বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তা যান্ত্রিক শক্তি বলে। আচ্ছা, কোন বস্তুর অবস্থান বা গতির কারণে, অবস্থান অথবা গতি, গতি তো বুঝতেছি আমরা, অবস্থানও বুঝতেছি, কোন একটা অবস্থা, অবস্থা না, অবস্থান বলছে কিন্তু মানে এখানে অবস্থান বোঝাচ্ছে কোন একটা স্পেসিফিক অবস্থান বা পয়েন্ট বোঝাচ্ছে আর কি যদি বলি আমি। তো কোন একটা অবস্থান এবং গতির কারণে, গতির এই দুটার কারণে যদি শক্তি নিহিত থাকে তাকে আমরা কি বলি, যান্ত্রিক শক্তি বলি। যান্ত্রিক শক্তির কাকে বলে উদাহরণ দিয়েছে আর কি এই জিনিসটা, কোনো বস্তুর মধ্যে যদি অবস্থার এবং দুইটা জিনিসের কারণে যদি আমরা যান্ত্রিক শক্তি কাকে বলে এই উদাহরণ, এই কাকে বলেটা আমরা দিতে চাই, তাহলে আমাদের দুইটা ওয়ার্ড কিন্তু থাকতে হবে এই জিনিসটাতে। একটা হলো এই যে অবস্থান, আর একটা হলো গতির কারণে যে শক্তি নিহিত থাকে তার মধ্যে, এই বস্তুটার মধ্যে, তাহলে সেটা হলো যান্ত্রিক শক্তি। এই অনুচ্ছেদে আমরা যান্ত্রিক শক্তির দুটা ভাগ পড়বো, গতির কারণে যে শক্তি তা গতিশক্তি, আর অবস্থানের কারণে যে শক্তি তা হলো বিভব শক্তি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখি। তাহলে এই যে যান্ত্রিক শক্তি যে কথাটা বলতেছে এখানে, যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি কি কি কারণে হয় যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে দুইটা কারণে নিহিত থাকতে পারে যান্ত্রিক শক্তি। একটা হলো অবস্থানের কারণে, অবস্থান, অবস্থা না কিন্তু অবস্থান। আরেকটা থাকতে পারে কি বলছে এখানে, গতি। তাহলে গতির কারণে যেটা থাকে সেটাকে আমরা বলি গতিশক্তি, যেটা সিম্পল, যেটা গতি রাখলে গতিশক্তি থাকবে এটা আমরা জানি। না জানলে জাস্ট জেনে নেওয়া আর কি। আর অবস্থানের কারণে যেটা থাকে সেটা, অবস্থানের কারণে যে শক্তি নিহিত থাকে সেটা হলো বিভব শক্তি। এই দুইটা মানে এই দুইটা শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি মিলে আসলে যান্ত্রিক শক্তি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, যান্ত্রিক শক্তি হয় আর কি। আচ্ছা, এই দুটা নিয়েই আমরা আমরা জানি কিন্তু এই চ্যাপ্টারে এই দুইটা যান্ত্রিক শক্তি, এই গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে। তো সিম্পলি যদি আমরা আলোচনা করি এখানে গতি শক্তিটা আসলে কি, তো আমরা যদি গতিশক্তিটা নিয়ে আলোচনা করি, তো ইয়া আমরা গতিশক্তি নিয়ে পড়াশোনা করি, গতিশক্তি নিয়ে একটু জানাশোনার চেষ্টা করি। আচ্ছা, গতিশক্তি বুঝা যাইতেছে এটা, যেখানে গতি থাকবে আমরা জানি, যেখানে গতি থাকবে সেখানে এই গতিশক্তি অবভিয়াসলি থাকবে। আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই অনেক সময় ক্রিকেট স্টাম্পকে আঘাত করে উড়িয়ে দেয়, ওকে, উড়িয়ে নিয়ে যায়। কাঁচের জানালায় শক্ত কিছু আঘাত করলে ভেঙে যায়, ঢিল ছুড়লে আম্পারা, ওকে। উদাহরণ বলতে গতিশক্তির মধ্যে বস্তু শক্তি থাকে, আচ্ছা গতিশক্তির বস্তুর মধ্যে শক্তি থাকে, গতিশীল বস্তুর মধ্যে শক্তি থাকে। আচ্ছা, তো কোন একটা গতিশীল বস্তু যদি থাকে তার মধ্যে কিন্তু শক্তি থাকবে। কি শক্তি সেটা? গতিশক্তি। গতিশীল থাকতে হবে তাকে, মানে ভি ইকুয়াল টু জিরো হওয়া যাবে না আর কি, মোট কথা। ভি ইকুয়াল টু তার ভি ইকুয়াল টু জিরো ছাড়া, এই জিনিস ছাড়া ভি ইকুয়াল টু সামথিং, কোন একটা গতি থাকলে তার, কোন একটা গতি থাকলে তার ভিতরে গতিশক্তি থাকবে। তাহলে আচ্ছা, উদাহরণগুলো দেখো, গতিশক্তি বস্তুর মধ্যে শক্তি থাকে, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তির কাকে বলে উদাহরণটা দিছে আর কি, গতিশীল বস্তু তার গতির জন্য, গতিশীল বস্তু তার এই গতির জন্য সে কাজ করার সামর্থ্য লাভ করে। এই গতির জন্য তার কি হবে, এই গতির জন্য সে একটা দূরত্ব লাভ করবে আমরা জানি। তাহলে এই গতিটা কোথা থেকে আসবে, কোন একটা বল দিলে বা কোন একটা বল পাইলে তারপরে তো আসবে, আমরা জানি কিন্তু এই জিনিসটা। তো এই বলের কারণে এবং দূরত্বের পরিবর্তন হবে এই গতিশীল কারণে, এই দুইটা কারণে কিন্তু তার কাজ করার সামর্থ্য লাভ করবে এই যে এই বস্তুটা। এটাকেই বলতেছে আমাদের গতিশক্তি। ঠিক আছে? তো আহ এখানে একটা উদাহরণ দিছে, বস্তুটার জায়গায় সরে গেলে কেন, এবার এদিকে নিয়ে গেলে কেন ভাই। আচ্ছা, ওকে। তো এই যে এখানে দেওয়া আছে একটা আম, একটা ভর দেওয়া আছে এখানে, এম্বরের একটা বস্তু। আমরা অবভিয়াসলি জানি এই বস্তুটার উপর এফ বল যদি প্রয়োগ হয় তাহলে সেই এস দূরত্ব অতিক্রম করে এখানে যাবে। যেহেতু সে মানে অবভিয়াসলি এখানে গতি জিরো না, অবভিয়াসলি এখানে ইউ ইকুয়াল টু একটা ভি ব্যাক আছে, সেই কারণেই মানে একটা দূরত্ব অতিক্রম করছে, এবং এই কারণে মানে এই যে ভি ব্যাকের কারণে সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে, এবং সেটা আমরা বলতে পারি গতিশক্তি, মানে গতিশক্তি, শক্তি।
এ গতিশক্তি এটা কি কারণে হইছে? মানে এই যে গতিশক্তি ইকুয়ালস টু কৃতকাজ যদি বলি, এই কৃতকাজটা কেন হইছে? কারণ তার একটা ব্যাগ ছিল। ব্যাগ কেন ছিল? কারণ সে তাকে বল লাভ করা হয়েছিল এই বস্তুটাকে। তাহলে বলের কারণে দূরত্বের পরিবর্তন হয়েছে। তাহলে কৃতকাজ আমরা সিমিলারলি এই সূত্রটা বসায় দিতে পারি। এতগুলো কথা না বলার মানে কথা না বললে হইতো। তাহলে এফএক্স মানে এটা কি ছিল এফএসটা? ফার্স্টে যেই সূত্রটা আমরা W ইকুয়াল টু পড়ছি এফএস এই জিনিসটাই আরকি। আমরা এটাকে কৃতকাজ ইকুয়ালস টু আমরা এনার্জি ধরতে পারি কিন্তু এটা আমরা কাইনেটিক এনার্জি দিতে পারি। কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তো কাইনেটিক এনার্জি এফএস যেটা ডাব্লিউ ইকুয়াল টু ছিল, ঠিক আছে, বস্তুর গিয়া করার জন্য। তাহলে এফএস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? মানে এফ ইকুয়ালস টু আমরা এম এ এস লিখতে পারি। ওই যে এফ ইকুয়ালস টু এম এ মানে বল প্রয়োগ হলেই সেখানে অবশ্যই তার এম এ মানে বল প্রয়োগ হলে অবশ্যই তার ভরবেগের পরিবর্তন হবে। আর বল বল প্রয়োগ হলে যেখানে বল প্রয়োগ হবে সেখানে অবশ্যই মানে ত্বরণের পরিবর্তন আমরা সেটা জানি। ত্বরণ না বলে আমরা ভরবেগ বলি আরকি। ব্যাগ এখানে ত্বরণের ভিতর তো ব্যাগ লুকিয়ে আছে। আচ্ছা এটা না বলি আমরা মোট কথা বল প্রয়োগ করলে সেখানে অবশ্যই অবশ্যই ত্বরণের পরিবর্তন হবে। মানে বা ত্বরণ হবে। বল প্রয়োগ করলে অবশ্যই সে ত্বরণ হবে। সেই সূত্রটা আমরা লিখলাম। নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখে এবং এসটা পাশে বসায় দিলাম। এই জিনিসটা আমরা বলতে পারি যে ইকে ইকুয়ালস টু এমএএস। ঠিক আছে? এখন আমরা এতটুকু পর্যন্ত সন্তুষ্ট না। আমরা এতটুকু পর্যন্ত সন্তুষ্ট না। আমাদের আরেকটু যাইতে হবে। মানে আমি যদি আরেকটু বলি, হ্যাঁ, সো আমাদের এখানে W ইকুয়াল টু আমরা বলছিলাম যে Fs এবং W ইকুয়ালস টু আমরা EK বলছিলাম এবং EK ইকুয়ালস টু আমরা MAS পর্যন্ত গেছিলাম। ঠিক আছে? এখন আমাদের একটু পরিবর্তন করে মানে একটু মানে কি বলবো ব্যাগ যেহেতু আমরা গতিশক্তি মানেই বলছি যে ব্যাগের কি বলছিলাম এখন উপরে ভুলিয়ে তো গেলাম। এই যে মানে মোট কথা এখানে বলছিলাম এই যে গতিশীল বস্তুর গতির কারণে মানে কাজ করার যে সামর্থ্য লাভ করে গতির কারণে মানে ব্যাগের কারণে যেই শক্তিটা লাভ করে সেটাই আসলে গতিশক্তি। তাহলে আমরা এখানে কোনো ব্যাগ নাই কিন্তু আমরা এখানে ব্যাগ দিয়ে রিপ্লেস করবো এই জিনিসটা ব্যাগ আনার চেষ্টা করবো যেহেতু গতিশক্তি ব্যাগের উপর মানে ব্যাগের উপর কি বলবো মানে মানে বুঝাইতে পারতেছি না আমি কথাটা। মানে মোট কথা আমি ব্যাগ দিয়ে রিপ্লেস করবো এই জিনিসগুলোকে। ঠিক আছে? মানে ব্যাগ আনতে চাইতেছি এই জিনিসটাতে। তো আমরা কেমনে আনবো? যেহেতু এখানে আমরা মানে এখানে এই যে বল প্রয়োগ হবে। বল প্রয়োগ হলে এখানে obviously ত্বরণের সৃষ্টি হবে। আমরা জানি ত্বরণের সৃষ্টি হলে আমরা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as তারপর আরো যে সূত্রগুলো আছে ওগুলা আমরা লিখতে পারবো। ঠিক আছে? তাহলে তার মধ্যে v ইকুয়ালস টু u প্লাস at এই সূত্রগুলো লিখতে পারবো। বাট আমি এখানে চাচ্ছি যে মানে এই জিনিসটা পরিবর্তন করে মানে এখানে যে এই জিনিসটা আছে এখানে এই জিনিসগুলো পরিবর্তন করে আমরা এখানে এখানে ব্যাগের জিনিসগুলো আনতে তাহলে এখানে আমরা মানে আর বাকি জিনিসগুলো চাচ্ছি না আনতে তাহলে এখানে এস আছে না এই এসটা পরিবর্তন করে কিন্তু আমি এই জিনিসগুলো বসাই দিতে পারবো এখানে এই এসটা পরিবর্তন করে তাহলে এখানে এটি আমাদের বাকি যেগুলো আছে এখানে টি নাই তাহলে আমি টি না আনে মানে শুধু শুধু এক্সট্রা কি বলবো এক্সট্রা ভেরিয়েবল না আনাই আমাদের উচিত তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো যেহেতু এখানে ত্বরণ আছে তাহলে এই সূত্রটা আমরা ইউজ করি এখানে এই যে এখানে ইউজ করি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এখানে তাহলে as মানে এখানে আমরা ধরলাম মানে আমরা যদি ধরি এই জিনিসটা আহ, আহ, মানে কোনো একটা বস্তু যেই বস্তুটা এই যে যেই বস্তুটার উপর মানে বলটা প্রয়োগ হচ্ছে সে যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয় তাহলে এখানে ইউ জিরো হবে আমরা গতি সূত্র থেকে জানি তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো কি 2as as ইজ ইকুয়ালস টু আমরা হাফটা যদি ওই পাশে পাঠাই দিই হাফ বি স্কোয়ার লিখতে পারবো তাই না এসটা জাস্ট হাফ এসটা এখানে বসাই দিই যদি দিই আমি হাফ ইন্টু এস এস ইজ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার বসাই দিতে পারি হাফ এম বি স্কোয়ার ঠিক আছে ও হাফ এম বি স্কোয়ার বলে হাফ বি স্কোয়ার শুধু তাহলে এটাকে একটু জাস্ট আমরা যদি নর্মালাইজ করি হাফ এম ভি স্কোয়ার এটা হলো গতিশক্তি যেখানে বি স্কোয়ার উপর ডিপেন্ড করতেছে যেখানে আমরা ভি দিয়ে রিপ্লেস করছি সেটা তো আমরা মানে এই সবগুলা কিন্তু সঠিক আর এস সমান আমরা এটা কেমনে হাফ বি স্কোয়ার কেমনে বসাই মানে এস যে কথা এখানে হাফ এম বি স্কোয়ার একই কথা আমরা জাস্ট রিপ্লেস করে বসাই দিছি এখানে কিন্তু কোনো জ্ঞান নাই মানে এটাও যে কথা এটাও একই কথা এটাও একই কথা এবং সিমিলার এই জিনিসটা একই কথা এখানে বোঝাচ্ছে জাস্ট আমরা ব্যাগ দিয়ে রিপ্লেস করে দিই যেহেতু গতিশক্তি সমান ব্যাগ মানে ব্যাগের কারণে যে গতিশক্তি সৃষ্টি হয় সেখানে আমরা ব্যাগটা আনলাম ঠিক আছে আর এই বস্তুটা মানে অ্যাম্বরের বস্তুটার উপর যে ত্বরণ প্রয়োগ হচ্ছে এই ত্বরণ প্রয়োগ হওয়ার ফলে যে ব্যাগটা পরিবর্তন হচ্ছে বা ব্যাগের যে পরিবর্তন হচ্ছে সেই ব্যাগটা এই জিনিসটা ঠিক আছে আমরা কিন্তু এই জিনিসটাই বসাইছি এখান থেকে আচ্ছা আর না বলে এই জিনিসটা তো আমরা গতিশক্তি ইজগোসটা আমরা এখানে দেখছি গতিশক্তি ইজগোস টু হাফ ভর ইন্টু ব্যাগের স্কোয়ার ঠিক আছে গতিশক্তি বস্তুর উপর ডিপেন্ড আর এখান থেকে আমরা কয়েকটা অ্যানালজি দিতে পারি হাফ এম বি স্কোয়ার এখান থেকে আমরা কয়েকটা অ্যানালজি দিতে পারি যে অ্যানালজি না কয়েকটা ডিসিশন আসতে পারি হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তো আমি যদি বলতে পারি এখানে হাফ এম কি কোনো পরিবর্তনশীল কোনো জিনিস মানে আমরা যে বস্তুটার উপর বল ব্যাগ দিব বা
বল দিব বা হোয়াটএভার যা জিনিসগুলো দেব, বর কি কখনো পরিবর্তন হবে? ১ কেজির যেই জিনিসের উপর বল দিব বা গিয়া দেব, ১ কেজি জিনিস তো ১ কেজিই থাকবে। এটা তো পরিবর্তন হবে না আর। পরিবর্তন হবে এটা কি? এখানে পরিবর্তন হবে v² বা ব্যাগটাই তো পরিবর্তন হবে, তাই না? বল দিলে তো অবশ্যই ত্বরণ হবে। ত্বরণ দিলে আমরা জানি ব্যাগের পরিবর্তন হবে, ব্যাগটাই পরিবর্তন হবে। তাহলে কে কার উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড অন v²। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই অ্যানালজি দিয়ে দিতে পারি, কোন একটা বস্তুর ব্যাগ যদি ১ থাকে, মানে ১ মিটার পার সেকেন্ড থাকে, তাইলে তার কি বলে? এ গতিশক্তি হবে ১। মানে গতিশক্তি হবে ১। আর কোন বস্তুর যদি ২ মানে মিটার পার সেকেন্ড গতিশক্তি হয়, তার গতিশক্তি হবে ৪। আর কোন বস্তুর ব্যাগ যদি ৩ হয়, ৩ মিটার পার সেকেন্ড হয়, তার গতিশক্তি হবে ৯। কোন বস্তুর গতিশক্তি ৪ হলে ১৬ হবে। ঠিক আছে? তাহলে আমরা এই গতিশক্তির যে পরিবর্তন সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে? তাহলে কোন বস্তুর গতিশক্তি, কোন বস্তুর গতিশক্তি তার কোন বস্তুর ব্যাগ, মানে ব্যাগ যদি আ এটারে আমি বলে কি যে এখানে কি আছে কোন? হ্যাঁ, হ্যাঁ, আ বর। আচ্ছা, এই জিনিসটা একটু পরে আসতেছে। এই যে কথাটা একটু পরে আসতেছে। আমরা ব্যাগের কনসেপ্টটা একটু বুঝে নিই। তাহলে কোন বস্তুর ব্যাগ যদি আ হ্যাঁ, কোন বস্তুর ব্যাগ যদি বাড়ে, কোন বস্তুর ব্যাগ যদি বাড়ে, ঠিক আছে? গতিশক্তি কিভাবে বাড়বে? গতিশক্তি আমরা বলতে পারি গতিশক্তি সমানুপাতিক হারে বাড়বে। বাট সমানুপাতিক হারে বাড়বে। ঠিক আছে না? মানে গতিশক্তি ব্যাগ বাড়লে কি বাড়বে? আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এখানে ব্যাগ বাড়তেছে ১, ১ এর পরে ২ হচ্ছে, ২ এর পরে ৩ হচ্ছে, ৩ এর পরে ৪ হচ্ছে। সিমিলারলি কিন্তু এখানে গতিশক্তি, যে এটা গতিশক্তি ছিল কিন্তু, আর এটা ছিল ব্যাগ। ঠিক আছে? তাহলে গতিশক্তিও কিন্তু বাড়তেছে। ঠিক আছে? গতিশক্তিও বাড়তেছে কিন্তু কিভাবে বাড়তেছে? কিভাবে বাড়তেছে? তাহলে গতিশক্তি বাড়তেছে, ব্যাগ যদি বাড়ে, গতিশক্তি তার বর্গাকারে বাড়বে। বর্গাকারে। বা বর্গাকারে বাড়বে। মানে গতিশক্তি ১ হলে, এই যে এখানেই বলছে গতিশক্তি ব্যাগ যদি ১ হয়, গতিশক্তি ১, ব্যাগ যদি ২ হয়, ৪ গুণ হচ্ছে। ঠিক আছে? মানে ব্যাগ যদি ২ গুণ হয়, ব্যাগ যদি মানে কোন একটা ব্যাগ যদি আগের থেকে দ্বিগুণ হয়, গতিশক্তি ৪ গুণ হয়ে যাবে। কোন একটা ব্যাগ যদি আগের থেকে ৩ গুণ হয়, গতিশক্তি ৯ গুণ হয়ে যাবে। কোন একটা ব্যাগ আগে ১০ ছিল, এখন যদি ৪ গুণ হয়, বোঝা গেছে? ৪ গুণ মানে ৪০ হয় আরকি। ৪০ মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে? গতিশক্তি কত গুণ হবে? কোন একটা আ ব্যাগ যদি ১০ থাকে, এবং তখন যদি ১০ জুল শক্তি থাকতো। ঠিক আছে? কোন একটা ব্যাগ ১০ মিটার পার সেকেন্ড ছিল। ঠিক আছে? তার ৩ গুণ যদি বাড়ে যায় ব্যাগ, বা ৪ গুণ বাড়ে যায়। আমি ধরলাম ৪ গুণ বাড়ে যায়। মানে ব্যাগ বাড়ছে কত? ৪০ মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি বাড়ার কথা কত? গতিশক্তি বাড়ার কথা কত? ১৬ গুণ বাড়বে। মানে ১০ গুণ ১৬ কত বাড়বে? ১০ গুণ ১৬ যত হয় তত বাড়বে কিন্তু। ঠিক আছে? মানে ১৬০ জুল শক্তি বাড়বে। শুধু ৪ গুণ গতিশক্তি বাড়ার কারণে ১৬ গুণ শক্তি বাড়ে যাবে। ৪ গুণ বেগ বাড়ার কারণে ১৬ গুণ শক্তি বাড়বে। এটাই বোঝাতে চাচ্ছে। আবার গতিশক্তি ভরের উপরেও ডিপেন্ড করে। ভর যদি বেশি হয়, এই যে E কে ইকুয়ালস টু হাফ mv স্কয়ার এর মধ্যে আমরা E কে বলতে পারি m এর, মানে m এর সমানুপাতিক। তাহলে m যদি বড় হয়, E কেও অবশ্যই বড় হবে। ঠিক আছে? মানে এটা লিনিয়ারই। m যদি ১ কেজি হয়, তাহলে মানে m যদি ১ হয়, মোট কথা ইহাইও হবে ১, ২ হলে ২ গুণ বাড়বে, ৩ হলে ৩ গুণ বাড়বে। মানে ব্যাগের মতো দ্বিগুণ হারে বা বর্গাকারে বাড়বে না। ঠিক আছে? এই জিনিসটাই বলার ছিল। আ ওকে, এই জিনিসটা আর এটা নিয়ে পেঁচাল না পারাই। আশা করি বুঝা গেছে এই ২ টা জিনিস। মানে গতিশক্তি ২ টা জিনিসের উপর ডিপেন্ড করে, বরের উপর। আর বর যেহেতু কনস্ট্যান্ট, বরের উপর ১ কেজি বরের উপর, মানে মানে কি বলব? মানে বর যেহেতু কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট জিনিসটা বাদ দিই, আমরা যদি কনস্ট্যান্ট জিনিসটা বাদ দিই, বর বেসিক্যালি ডিপেন্ড করতেছে বস্তুটার ব্যাগের উপর। ঠিক আছে? ব্যাগ যদি বাড়ে বস্তুটার, অবশ্যই obviously গতিশক্তিটাও ডিপেন্ড বা ভ্যারি করবে। বাড়বে অথবা কমবে। এবং কমা আর বাড়া, এই কমা বাড়ার এই গিয়াটা কিভাবে হবে? কমা বাড়ার এই গিয়াটা কিভাবে হবে গতিশক্তির? বর্গাকারে হবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি আসতে চাই যে আ বিভব শক্তিতে যদি আমরা ঢুকি এবার, বিভব শক্তি। হোয়াট ইস বিভব শক্তি? বা পটেনশিয়াল এনার্জি যেটাকে বলা হয়। ঠিক আছে? তো বিভব শক্তি আমরা জানছি, কিন্তু অবস্থান এর উপর ডিপেন্ড করে। অবস্থান এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো কোন একটা ছাদের উপর থেকে এক খন্ড ইট বস্তুর উপর পড়লে তাকে চ্যাপ্টা করে ফেলতে পারে বা ভেঙে ফেলতে পারে। আমরা জানি কিন্তু ইট খন্ড উপর থেকে পড়লে। পাথর বা ইট ছাদের উপর স্থির ছিল। তখন তার মধ্যে শক্তি জমা ছিল। ঠিক আছে? পাথর বা কোন একটা বস্তু, আমি যদি এটা চিন্তা করি, মেঝে ধরে চিন্তা করি। একটা ইট যদি এখান থেকে ফেলে দিই, এখানে ইকুয়াল টু 0, তাহলে এখানে অবশ্যই কে থাকারই কথা না। কে 0 হবে। কেন? কারণ ইউ 0। আমরা এখানে গতিশক্তির সূত্র জানি, হাফ mv স্কয়ার জানি না?
হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে ভি তো জিরো, এখানে যেহেতু স্থির মানে আমি ধরলাম এটা হাত দিয়ে ধরে আছে, এখানে হাত দিয়ে ধরে আছে, এখানে কোনো ব্যাগ আছে, যেহেতু ব্যাগ জিরো তাহলে অবশ্যই গতিশক্তি জিরো হওয়ার কথা। তাহলে এখানে কি কোনো শক্তি নাই? অবভিয়াসলি এখানে একটা শক্তি আছে, সেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? এই পটেনশিয়াল এনার্জি হিসাব করা হয়, একটু পরে পড়তেছে এই জিনিসটা। বাট এটাকে বলা হয় আসলে পটেনশিয়াল এনার্জি। মানে এখানে কোনো গতিশক্তি নাই। তাহলে এখানে কি আদৌ শক্তি নাই? অবভিয়াসলি শক্তি আছে। এখানে কি শক্তি আছে সেগুলা? এইখানে সবগুলা বিভব শক্তি আছে। এখন আমরা জানি এখানে বিভব শক্তি কি রূপে জমা আছে, মানে কিভাবে জমা আছে আমি একটু এটা পড়ে আশা করি বোঝা যাবে। তো চাঁদের উপর স্থির ছিল, তখন তার মধ্যে শক্তি জমা ছিল। এবং পাথরটি যখন নিচে পড়ে তখন ওই শক্তি কাজ করে। পাথরটির মধ্যে শক্তি নিহিত ছিল, কেননা ভূপৃষ্ঠে থেকে উপরে ছিল। ঠিক আছে? তাহলে পাথরটির মধ্যে আমাদের বলতে শক্তি নিহিত ছিল। ঠিক আছে? শক্তি নিহিত ছিল। আমরা জানি শক্তি নিহিত হলে সেটা অবশ্যই কাজ করবে। মানে শক্তি যদি এখানে যদি শক্তি থাকে, অবশ্যই সেটা কাজ করবে। ঠিক আছে? কাজ করে অন্য অন্য শক্তিতে রূপান্তর হয়ে যাবে আরকি। এটা পরের কথা। বাট এখানে শক্তি নিহিত আছে। কি রূপে নিহিত আছে এটা একটু পড়ি। মানে আমরা বুঝতেছি যে এটা বিভব শক্তি রূপে নিহিত আছে। কিভাবে আছে একটু দেখি। একটা স্প্রিং এর টান বা স্প্রিং এ গেছে। আচ্ছা এটা একটু বলে দিই আমি যে এটা এখানে বলছে কিনা আল্লাহ জানে। আচ্ছা এখানেও একটু বলে দেই। তো এখানে শক্তি নিহিত আছে। আমরা বলছি না ইপি ইকুয়ালস টু কেন আমরা বুঝি মানে এটা কেন মানে আমরা কেন বলতেছি যে এখানে শক্তি নিহিত আছে বিভব শক্তি রূপে। বুঝি আমরা। ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে কি এখানে যেহেতু ধরে আছি আমরা ধরে আছি। ধরে থাকার ফলে এখানে কাইনেটিক এনার্জি যদি 0 হয়ে গেছে অলরেডি আমরা সেটা জানি। বাট আমরা যদি এটা ছেড়ে দিই, এটা যদি ছেড়ে দিই, অবভিয়াসলি এখানে আমরা ধরে আছি মানে এখানে অবভিয়াসলি এখানে অবশ্যই অলওয়েজ এট আ টাইম অলওয়েজ তার এখানে অবিকর্ষ বল কাজ করতেছে। তাকে পৃথিবী তাকে টানতেছে। তাই না? পৃথিবী যেহেতু তাকে টানতেছে আমরা ধরে আছি মানে তার উপরে একটা বল উপরের দিকে দিচ্ছি এবং এখানে আমি নেট বল 0 করে ফেলছি। মানে এফ নেট 0 করে ফেলছি। যার কারণে সে স্থির আছে এখানে। এবং স্থির থাকার কারণে তার এই গতিশক্তিটা 0 হয়ে গেছে। যেহেতু তাকে পৃথিবী উপর থেকে টানতেছে, ঠিক আছে? তাহলে আমরা জানি মানে এই জিনিসটা এফ নেট করে আমরা এখানে 0 করে ফেলছি। বাট আমি যদি এই বলটা আমি 0 করে দেই, মানে এই বলটা না দিই, সিমিলারলি তার বল কাজ করতেছে এদিকে। অবভিয়াসলি তার বল এদিকে কাজ করতেছে, যেহেতু ত্বরণ এদিকে হবে, ব্যাগ এদিকে হবে, তার সরণও এই দিকেই হবে। তাই না? এটা কি কারণে? অভিকর্ষ বলের কারণে। তাহলে আমি যদি ছেড়ে দিই তাকে, সে অবভিয়াসলি এখানে চলে আসবে কিছুক্ষণ পরে। এবার ধরলাম এখানে ধরে ফেললাম আমি তাকে। ঠিক আছে? আবার এখানে ব্যাক শূন্য করে দিলাম। এখন সমস্যা, এখন কথা হইল গিয়া এখান থেকে এখানে আসতে তো অবশ্যই একটা কাজ করতে হবে, তাই না? এই কাজের যে আমরা জানি আবার কাজ করতে তার একটা শক্তি নিহিত দরকার, কোনো একটা বস্তুর শক্তি নিহিত দরকার। এই শক্তিটা আসলো কোথা থেকে? এই শক্তিটা আসলো এই যে বিভব শক্তি থেকে, এবং বিভব শক্তিটা একটু সংজ্ঞা দিই। ডাব্লিউ ইকুয়াল টু আমরা সিমিলারলি আবার জানি এফএস। ঠিক আছে? এফএস এবং ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এটাকে বলতে পারি মানে শক্তি, আমরা শক্তি বলতে পারি না, ডাব্লিউ ইকুয়াল টু শক্তি বলতে পারি। এখন এতে এই জিনিসটা তো এস নাই, মানে আর এস মানে তো আমরা এই যে ডিসপ্লেসমেন্ট এইগুলা চিন্তা করি। এখন তো এটা হাইটের ব্যাপার-স্যাপার চলে আসছে। এটা হাইটের। তো আমরা এটাকে রিপ্লেস করে জাস্ট এফ ইকুয়াল টু এফ এইচ দিই। ঠিক আছে? এবার এফ ইকুয়াল টু এম, সরি এফ ইকুয়ালস টু চেঞ্জ করে এই জিনিসটা চেঞ্জ করে আমরা জাস্ট এম এ এইচ এই জিনিসটা দিতে পারবো, তাই না? আর যেহেতু এখানে উপর নিচে আমরা জানি অভিকর্ষ বলের কারণে একটা ত্বরণ কাজ করে সেটা হলো জি। তাহলে আমরা এ না দিয়ে এখানে আমরা এম জি এইচ এই জিনিসটা দিতে পারবো, তাই না? তাহলে এই যে এই উপরে আমরা এখন এই যেগুলো চেঞ্জ করার ফলে আমরা এই যে যেই জিনিসটা আমরা এখন পাইলাম ই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এই যে কোন একটা বস্তুর উপর জি ত্বরণ কাজ করতেছে এবং কোন একটা হাইডের উপর, মানে কি বলবো এই জিনিসটা মোট কথা এই যে এফ যেটা আছে কাজ করতেছে এটা অভিকর্ষ বল। অভিকর্ষ বলের কারণে সেটা নিচে চলে যাচ্ছে এবং এই নিচে চলে যাওয়ার কারণ হলো এই যে তার ভিতরে এই শক্তিগুলো জমা আছে। মানে এই যে এই শক্তিটা যেই শক্তিটা জমা আছে, মোট কথা কি বলতেছে আল্লাহ আল্লাহ জানে। মানে এখানে তো তো যেই এখানে এই কাজটা হচ্ছে, মানে এই কাজটা হবে এখানে ই এম জি এইচ। মানে আমরা যদি কোনো একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিই, এটা স্বাভাবিকভাবে নিচে পড়ে যাবে। ঠিক আছে? তো নিচে পড়ে কোথায় যাবে? নিচে পড়ে একদম নিচে চলে আসবে। মানে একদম নিচে চলে আসবে। আমরা এটা হিসাব করব। এখন এইখান থেকে একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস চলে আসে। এখান থেকে আমরা একটা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যানালজি দিতে পারি। সেটা হলো বিভব শক্তি। এখন আমি চিন্তা করি কোন একটা বস্তু, কোন একটা বস্তু এই পৃথিবীটা, ঠিক আছে? কোন একটা পৃথিবী বস্তু এবং এটার টেবিল আমি যদি চিন্তা করি টেবিল। এটা একটা যদি টেবিল আমি চিন্তা করি রে হে! হ্যাঁ, এটা একটা টেবিল চিন্তা করি। টেবিলের উপরে একটা বল চিন্তা করি বা কোনো একটা বই, কোনো একটা জিনিস চিন্তা করি আমরা। তো এই জিনিসটা এখন আমাদের বলতে হবে যে এই জিনিসটার
বিভব শক্তি কত? এখানে ধরে নিলাম ইকুয়াল টু 0 মানে এখানে গতিশক্তি নাই। এখানে আমরা বলব শক্তি তো অবশ্যই আছে। এই বস্তুটার শক্তি অবশ্যই আছে। কেন? কারণ আমরা এখানে ছেড়ে দিলে এটা ধরে না থাকলে এটা ছেড়ে দিলে অবশ্যই সে নিচে চলে যাবে। তাহলে নিচে কেমনে যায়? নিচে গেলে অবশ্যই তার কাজ হবে। তার কাজটা করার জন্য তার নিহিত একটা শক্তি থাকতে হবে তার ভিতরে। সেটা হলো ইপি আমরা সেটাকে ধরতেছি ইপি বা পটেনশিয়াল এনার্জি। তো এটা এখন এই জিনিসটা শক্তি এই জিনিসটা আমরা মেজার করি কোথা থেকে? মানে পটেনশিয়াল এনার্জিটা মেজার করি কোথা থেকে? এই যে সূত্রটা পাইলাম কিন্তু আমরা পটেনশিয়াল এনার্জির সূত্রটা হলো mgh। এই শক্তিটা আমরা পাইলাম কোথা থেকে সেটা আমরা এখন দেব। এই শক্তিটা কত বা কোথা থেকে পাইলাম? মানে মানে এই শক্তিটা কত এই জিনিসটা চিন্তা করতেছি। তাহলে আমরা যদি এই জিনিসটা যখন ধরে রাখছি, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখতে হবে বিভব শক্তি তল সাপেক্ষ। মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস তল সাপেক্ষে এই কথাটা বলার সাথে, সাথে মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস বিভব শক্তি। তল সাপেক্ষ মানে বোঝাচ্ছে এই বিভব শক্তি তলের সাপেক্ষে আলাদা, আলাদা তার শক্তি মানে আলাদা, আলাদা শক্তি ক্যারি করে। মানে আমি যদি বলি সে এই বস্তুটা এখানে এই টেবিলের তুলনায় তার শক্তি যদি হিসাব করি, বিভব শক্তি হিসাব করি, তাহলে এই টেবিলের তুলনায় তার হাইট ধরলাম এখানে ২ মিটার। তাহলে এখানে তার শক্তি হবে কম মানে বিভব শক্তি হবে মানে যত হবে। আমি যদি তাকে এই যে হাইটটা তুলনা করি, তাহলে এখানে হাইট অবশ্যই ২ থেকে বেশি হবে। ধরলাম এটা ১০ মিটার। তাহলে অবশ্যই এই তলের সাপেক্ষে মানে এখানে তল হলো এই যে এই এইচ এ এখানে তল হলো এই পৃথিবী। আর এই এইচ এ এই বস্তুটার তল হলো এখানে টেবিলের উপরে। তাহলে এই ২ টার তল মানে এই ২ টার হিসাবে আমরা দেখতেছি এখানে এইচ যদি হিসাব করি আমি এইচ, তাহলে এখানে এইচটা বেশি। তাহলে এইচটা বেশি হওয়ার কারণে পুরা জিনিসটা বেশি হয়ে যাবে না? আমি যদি নিচে এই নিচে জিনিসগুলো লিখি, E = mgh। এখানে বিভব শক্তি ভরের উপর ডিপেন্ড করতেছে। ওকে, বর বাড়লে বিভব শক্তি বাড়বে। ওকে, কিন্তু বর তো কনস্ট্যান্ট, তাহলে বর তো আর বাড়তে বা কমতে পারবে না। তাহলে এখানে আমরা বরটা ফেলাই দিই। এরপরে আসে জি। জি হলো গ্র্যাভিটেশন মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে জিও কনস্ট্যান্ট 9.8 আমরা জানি। এটাও কনস্ট্যান্ট বাইরে, এটাও ফালাই দিই। তাহলে এটা বাড়তে পারবে না কমতে পারবে না এটা জানি। বাট বর বাড়তে পারবে কমতে পারে এটাও ফালাই দিই। যেহেতু কনস্ট্যান্ট বর এবং এই জিনিসটা কনস্ট্যান্ট তাইলে আমরা এটা ফালাই দিই। কিন্তু এই জিনিসটা ফালানোর পর থাকে কি এইচ। যদি হাইট বাড়ে তাহলেই আমাদের বিভব শক্তি বাড়বে। মানে হাইট যদি বাড়ে কোনো একটা বস্তুর, এই যে বস্তুটার হাইট আমি যত বাড়াইতে পারবো, কোন একটা তলের সাপেক্ষে হাইট আমি যতটা বাড়াইতে পারবো, এই হাইটটা আমি যতটা বাড়াইতে পারবো ততটা তার ভিতরে বিভব শক্তি জমা হবে। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি কিনা জানি না। কোন একটা বস্তুর হাইট যদি হয় ২ মিটার, কোন একটা তলের সাপেক্ষে ২ মিটার, তাহলে এখানে যেই শক্তিটা জমা আছে তার মধ্যে কোন একটা বস্তু তার থেকে যদি সেই একই বস্তু যদি আমি যদি তার হাইট বাড়াই দিই, তাহলে এখানে তার শক্তিটা বেশি। মানে এই বস্তু আমি ধরলাম এটা ১ কেজি বস্তু, এটা ১ কেজি বস্তু। ঠিক আছে? ২ টাই কিন্তু একই বস্তু। ঠিক আছে? এটা এবং এটা আর এই ৩ টা ধরলাম এখানে ১ কেজি বস্তু এই ৩ টা একই। ঠিক আছে? এখানেও 9.8 মিটার পার সেকেন্ড কাজ করতেছে। মানে এই ২ টা কিন্তু কনস্ট্যান্ট করে দিলাম আমি। 9.8 এখানে 9.8 কাজ করতেছে। ঠিক আছে? এটা H1 এটা ধরলাম ২ মিটার, এখানে ধরলাম ৫ মিটার, এখানে ধরলাম এটা এই যে এখান থেকে নিচে পর্যন্ত তল। এই যে তলের সাপেক্ষে আমি হিসাব করতেছি। তাহলে এটা হিসাব করলাম আমি ধরলাম যে এটা ১০ মিটার। ঠিক আছে? এখানে ২ মিটার, ৫ মিটার আর ১০ মিটার। ২ টা মানে একই বস্তু কিন্তু ৩ জায়গায় রাখছে আরকি। তো আমি যদি হিসাব করি এখানে দেখব আমি এই একই বস্তুর এখানে একরকম বিভব শক্তি, এখানে আরেক রকম বিভব শক্তি তার, এখানে আরেক রকম বিভব শক্তি। তাহলে একই বস্তুর বিভব শক্তি আলাদা হয়ে যাচ্ছে কিন্তু কিসের সাপেক্ষে? তলের সাপেক্ষে। মানে তলের সাপেক্ষে তার উচ্চতা কত এর সাপেক্ষে তার বিভব শক্তি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে মানে বিভব শক্তির এই জিনিসটাই আসলে মানে কি বলবো? এই জিনিসটাই আসলে বিভব শক্তি তল ডিপেন্ডেন্ট মনে বুঝাচ্ছে বিভব শক্তি তলের সাপেক্ষে আলাদা, আলাদা হইতে পারে। এবং বিভব শক্তি কি? কোন একটা বিভব শক্তি কি? ওই যে আমরা মানে পৃথিবীর মানে কি বলবো? মানে এই বিভব শক্তিটা মানে আ কি বলবো? মানে বিভব শক্তিটা কি আসলে মানে এর ভিতরে কোন একটা অবস্থানের সাপেক্ষে যেই পরিমাণ শক্তি নিহিত আছে, কোন একটা অবস্থানের সাপেক্ষে অবস্থান মানে এই তলের সাপেক্ষে এই বস্তুর অবস্থান। এই তলের সাপেক্ষে এই বস্তুর অবস্থানে আছে। এই তলের সাপেক্ষে এই বস্তু আমি ধরতে পারলাম এই অবস্থানে আছে। তাহলে এই বস্তু এখান থেকে এই অবস্থানে যে শক্তি আছে, এইখান থেকে এই অবস্থানে তার অবশ্যই কোনো একটা শক্তি আছে। শক্তি আছে সেইজন্যই তো নিচে পড়তেছে, তাই না? তাই না? তাহলে এই যে এই শক্তিগুলা, এই শক্তিটা এটাই হলো আসলে বিভব শক্তি। মানে আমি আর না বলে এই উল্টা-পাল্টা কথাগুলা এখানে আমি আর না পড়াই এই জিনিসটা। আপাতত এই জিনিসটা রাখি। আর বস্তু এই যে বিভব শক্তি বস্তুর ওজন ইনটু উচ্চতা যেটাই বলছে আরকি W = Fs আর Fs আমি উপরে দিছি এগুলো আমি আর না বলি এই সূত্রগুলো আনছি আমি।
এরপরে উচ্চতা এই জিনিসগুলাকে এভাবে কেমনে আনে এগুলো আশা করি বুঝাইছি উপরে। আপাতত এই জিনিসটা এতটুকুই রাখি। বেশি জিনিস মাথায় ঢুকালে হয়তো আর বোঝা যাবে না। বাট আমি এই জিনিসটা নিয়ে একটু বলব, এই স্প্রিংটা নিয়ে। আপাতত এই জিনিসটা রাখি। আ আর গতিশক্তি বা বিভব শক্তি যেটাই হোক, গতিশক্তি, বিভব শক্তি আর যা শক্তি আছে মোট কথা, এই শক্তি সবগুলার একক এবং মাত্রা কিন্তু সেইম। কাজের একক, ঠিক আছে? কাজের এককের মতোই। ঠিক আছে? তো এখানে গতিশক্তি হোক বা বিভব শক্তি হোক সবগুলার একক জুল হইতে পারে, ক্যালোরি হইতে পারে বা কেজি পার মিটার স্কয়ার বা যেটা দিছে আরকি নিউটন পার মিটার হইতে পারে। অনেক কিছু হইতে পারে। ঠিক আছে? যা আছে আরকি। ওয়ার্কের যা হইতো বা কাজের যা হইতো সবগুলাই কিন্তু এই গতিশক্তির বা বিভব শক্তির একক হইতে পারে বা মাত্রা হইতে পারে। তো এগুলা আর মাত্রার জিনিসগুলা দিতেছে না। আর গতিশক্তির সূত্র হলো এই জিনিসটা। আর গতিশক্তি আমি সরি বিভব শক্তির জিনিস দেয়া হলো সূত্র হলো এই জিনিসটা এবং বিভব শক্তি আমি হয়তো ভালোভাবে বুঝাতে পারি নাই বা বিভব শক্তির ক্ষেত্রে বাট বুঝো বা না বুঝো বিভব শক্তির ক্ষেত্রে একটা জিনিস অন্তত মাথায় রাখতে হবে। বিভব শক্তি ডিপেন্ড করে তল। ঠিক আছে? তল ডিপেন্ডেন্ট বিভব শক্তি। তলের সাপেক্ষে আমরা বিভব শক্তিকে হিসাব করি। তলের সাপেক্ষে কত উচ্চতায় সে আছে। ঠিক আছে? এবং আমরা বিভব শক্তি ডিপেন্ডও করে তলের সাপেক্ষে সেটা সূত্র দেখেই আমরা বুঝতে পারি এবং সেই সূত্রটাকে যদি আমরা ভাঙি বিভব শক্তি আমরা যদি তলকে বাড়ায় দিই মানে কোনো একটা বস্তুর তার ভর এবং জি বাড়াইতে পারবো না, তাই না? বস্তুটাকে আমরা উপরে নিচে করতে পারবো, তাই না? তাহলে উপরে নিচে করলেই আমরা দেখব যে তার শক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই শক্তির পরিবর্তন হচ্ছে কি কোনটা? মানে তলের সাপেক্ষে বস্তুটা কত উচ্চতা আছে, কত নিচে আছে এই জিনিসটা বুঝলে হবে বিভব শক্তির ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা আপাতত এই জিনিসটা এভাবে এখানেই রাখি এই জিনিসটা এবং এই ম্যাথটা সহজ আছে। এই ম্যাথটা করে নিও। আশা করি বোঝা যাবে। সো আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।